সাহিত্যে খেলা। এটাকে আমরা কি বলবো? প্রমোদ চৌধুরীর লেখা। প্রমোদ চৌধুরীর বই, প্রমোদ চৌধুরীর গদ্য তোমরা প্রবন্ধ পড়েছিলে বই পড়াতে, হ্যাঁ 9-10 পড়ে আসছো। সুতরাং তার লেখা সম্পর্কে তোমরা জানো, তার লেখাটা আসলে অনেক চমৎকার, সেটা হচ্ছে সাহিত্যের ভাষায়। কিন্তু সমস্যা হয় যে স্টুডেন্টদের ভাষায়, তাদের ভাষায় হচ্ছে তারা গালাগালি করে প্রমোদ চৌধুরী, যে আরামজাদা লেখছস কি, আচ্ছা যাক না এত খারাপ যাবে না, এরকম বলে গালাগালি করে যে আপনি এরকম কি লিখেছেন এগুলো যে বুঝি না। তো এখন বিষয় হচ্ছে সে কিন্তু লিখেছে যখন তোমরা একটু বড় হবা, আরো ভালো করবা, তারা জানতে পারবা, তারা বুঝতে পারবা, কি বলা যায়, এই হ্যাঁ যারা তখন বুঝতে পারবে না আসলে তিনি অনেক দারুণ লিখেছে, অনেক চমৎকার লিখেছে। ঠিক আছে, নিশ্চয় এই টপিকের ক্লাস আমি আগে নিয়েছিলাম। ওকে, যদি নিয়ে থাকি কিছু কারণে, আমরা তো নতুন করে কোর্স শুরু করলাম, এই জন্য আমাদের পুরোটাই শেষ করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসি সাহিত্য। তো প্রথমে একটু বলি প্রমোদ চৌধুরীর লেখা, এটা হচ্ছে একটা প্রবন্ধ। প্রমোদ চৌধুরীর জন্মমৃত্যু বলি, তার ছদ্মনাম হচ্ছে বীরবল, তার জন্ম হচ্ছে 1868। 1868 মানে মনে রাখবা রবীন্দ্রনাথ 61, তিনি 68, তার মানে রবীন্দ্রনাথ থেকে তিনি 7 বছর বা 8 বছরের ছোট। তারপরে আসো হচ্ছে শিক্ষা জীবনও গুরুত্বপূর্ণ নয়, সেখান থেকে কোনো প্রশ্ন আসে, একটা খালি মনে রাখবা তিনি ব্যারিস্টারি পড়তে বিলাতে যান। ঠিক আছে, রবীন্দ্রনাথ তো ব্যারিস্টারি পড়তে বিলাতে যান, তিনিও ব্যারিস্টারি পড়তে বিলাতে যান। বিলাত কোথায় জানো? লন্ডন। ঠিক আছে, আসলে বিলাত না, সেই সময় শব্দ হচ্ছে বিদেশ, অর্থাৎ লন্ডনে। এখন পর্যন্ত অ্যাডভোকেট হয়, কিন্তু ব্যারিস্টার হওয়ার জন্য লন্ডন থেকে পড়ে আসতে হয়। অ্যাডভোকেট হয় বাংলাদেশে, কেউ যদি লয়ার হয় তাহলেই না, লয়ার মানে সে যদি ল নিয়ে এইচএসসি বা সরি এলএলএম বা এমএমএম শেষ করে, আর ব্যারিস্টার হওয়ার জন্য তাকে বাইরের দেশে যেয়ে লন্ডন থেকে সার্টিফিকেট আনতে, তাহলে সে ব্যারিস্টার। ওকে, এরপরে আসো পত্রিকা, তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করতেন। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সবুজপত্র পত্রিকাটা, অনেক কারণে গুরুত্বপূর্ণ, কারণ বাংলা সাহিত্যের একটা বড় একটা চেঞ্জিং, একটা বড় একটা ইতিহাস পরিবর্তন করে দেয় এই সবুজপত্র পত্রিকা। সেই ইতিহাসটা কি? সেই ইতিহাসটা হতে চলিত ভাষার প্রচলন, কারণ বাংলা সাহিত্যে আগে সবাই সাধুতে লিখতো, এরপর তিনিই প্রথম চলিত ভাষা আনেন, কিন্তু সেই চলিতটাকে মেনে নিতে চায়নি, তিনি জোর করে তার একটা পত্রিকার মাধ্যমে এই ভাষাটাকে অনেক সমৃদ্ধ করেন। স্যার প্রিটেস্ট এক্সামের জন্য ক্লাস করতে পারতেছি না। আচ্ছা, না ভুলে যাই নেই, মনে আছে, ইচ্ছা প্রিটেস্ট পড়ি আবার যোগ দিও, জয়েন দিও। তো লেখকের সাহিত্যকর্ম, আচ্ছা শুধু এটুকু বলি, প্রিটেস্টের পরে হয়তো লাইভ ক্লাসগুলো আর পাবা না, কারণ লাইভ ক্লাসগুলোই শুধু ফ্রি থাকবে। লাইভ ক্লাসটা যখন এই কোর্সে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আর ওটা ফ্রি না, আর ওইটা অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাকে বই কিনতে হবে। বই মানে তোমার কাছে একটা আছে, বাস নিয়মিত বইটাও কিনে নিবা, তাহলে 2টা বই কেনার কারণে তোমাকে হচ্ছে ফুল কোর্স অ্যাক্সেস দিয়ে দিবে, যার কারণে ক্লাস আগে করার পরে করে নিতে পারবা, আর লাইভ করলে সমস্যা নেই। ওকে, এবার লেখক সাহিত্যকর্ম, তার কবিতার বই লিখছেন 2টা, সনেট 50 আর পদচারণ। পদচারণ মনে দরকার নেই, সনেট 50টা মনে রাখবা, কারণ সনেট তোমরা চিনো, এটা কিন্তু একটা কবিতা, হ্যাঁ কবিতার একটা ধরন। তো সনেট 50 তিনি কাব্যগ্রন্থটা লেখেন। কাব্যগ্রন্থ একটা কি? বীরবলের হালখাতা, রায়াতের কথা, নানা কথা, আমাদের শিক্ষা, তেলনুল লক্রি। এরপরে গল্পগ্রন্থ চারিয়ারি কথা, আত্মহতি, নীললোহিত। আচ্ছা, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো? এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বীরবলের হালখাতা। আচ্ছা, এটা বীরবলের হালখাতা কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে তার 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 হচ্ছে ছদ্মনাম বীরবল, সুতরাং তার যে হালখাতা তাই হচ্ছে বীরবলের হালখাতা। তাহলে প্রমোদ চৌধুরীর আরেক নাম কি? বীরবলের হালখাতা। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে এই প্রবন্ধ সম্পর্কে জানতে। এই প্রবন্ধের উৎস কোনটা? উৎস হচ্ছে এটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় 1322 খ্রিস্টাব্দ। 22 মনে না রাখলো, মনে রাখ 1915 খ্রিস্টাব্দ। আচ্ছা, 1915 খ্রিস্টাব্দ কি কিভাবে মনে রাখবা? এভাবে মনে রাখো, এক হচ্ছে 1913 খ্রিস্টাব্দে কি হয় বলতো? একটা বিখ্যাত ঘটনা ঘটে বাংলা সাহিত্যের, সেটা কি হতে পারে, কার মনে আছে? বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পায় কিতে? গীতাঞ্জলিতে 1313-তে। 14 তার একটা ঘটনা ঘটে, সেটা কি? সবুজ পত্র পত্রিকার প্রকাশ। ঠিক আছে, অর্থাৎ এটা বাংলা সাহিত্যের আরেকটা নতুন ঘটনা ঘটলো 14-তে। কি ঘটনা ঘটলো? যে সবুজ পত্র পত্রিকা আসলো, এতে কি ঘটনা ঘটে গেল? যে বাংলা সাহিত্য আগে চলতো সাধুতে, তারপর তিনি আনলেন চলিততে, এই হচ্ছে ঘটনা ঘটে গেল। এরপরে যে 15 সাল, এই 15 সালেই তোমরা যে কবিতার গল্পটা পড়তেছো বা প্রবন্ধটা পড়তেছো, এইটা প্রকাশিত হয়। তাহলে মনে রাখবা কি? গীতাঞ্জলি প্রকাশিত হওয়ার 2 বছর পরে 1915 খ্রিস্টাব্দে। কোথায় প্রকাশিত হয়? পরে এটা তো প্রকাশিত হয় সেই সময়, আর পরে এটা সংকলিত হয় প্রবন্ধ সংগ্রহ গ্রন্থের মধ্যে। এই যে সাল যেটা আছে এটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রেখো প্রবন্ধ সংগ্রহের মধ্যে এটা প্রকাশিত হয়। এরপরে ধরন, এটা প্রবন্ধ, ভাষা রীতি, চলিত রীতি।
ভাষা রীতি চলিত তো হবেই। তোমাদের আগের যেগুলো দেখো সবগুলো কিন্তু সাধুতে। আগে কি কি ছিল তোমাদের? এই গল্পের আগে গল্পটা হচ্ছে এই অপরিচিতা, সাধুতে। এর আগে ছিল বাংলা লব্য লেখক নিবেদন, সেটা সাধুতে। এরপর একটা আছে অর্ধাঙ্গী, সেটাও সাধুতে। কিন্তু এটা কেন চলিততে? কারণ এই ভাষাটা চলিত ভাষা প্রচলিত হওয়ার পরে এসেছে। ঠিক আছে, এরপরে আসো বিষয়বস্তু। এইটার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য সম্পর্কে তোমাদের একটু জানানো। অনেকটা মনে রাখতে পারো, এই গদ্যটা আর তোমাদের প্রথম গদ্যটা বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, দুইটা প্রায় একরকম হয়ে যায়। ঠিক আছে, একরকম না, একটু পার্থক্য আছে। এটা প্রবন্ধের মূল পার্থক্য হচ্ছে যেটা বিষয়বস্তু হচ্ছে সাহিত্য সম্পর্কে ধারণা দেওয়া, আর ওইটার পার্থক্য হচ্ছে লেখকদেরকে পরামর্শ দেওয়া, তোমরা লেখক হিসেবে কি কি করবা। আর একটু সহজ করে বলি, প্রথমটা হইতেছে ধরো ছাত্রদের গাইডলাইন, যে তুমি স্টুডেন্ট হিসেবে তুমি কি করতে পারো আর কি করতে পারো না। আর এটা হচ্ছে যে শিক্ষার মর্যাদাটা কি, এই টাইপের। এখানে সাহিত্যের মর্যাদা বোঝানো হয়েছে, সাহিত্যের উদ্দেশ্য বোঝানো হয়েছে, সাহিত্য দিয়ে কিভাবে কি করা যায় সেটা বোঝানো হয়েছে। আর প্রথমটাতে বোঝানো হয়েছে সাহিত্য রচনা করতে চাইলে তোমাকে কি কি পরামর্শ মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো শিক্ষণফল আছে। শিক্ষণফল তেমন কিছু না, আচ্ছা তাও একটু বলি। সাহিত্যে খেলা প্রমোদ চৌধুরী একটি বিখ্যাত প্রবন্ধ, যেখানে তিনি সাহিত্যের উদ্দেশ্য এবং স্বরূপ নিয়ে আলোচনা করেছেন। এই প্রবন্ধে তিনি দেখিয়েছেন যে সাহিত্য নিছক আনন্দ পরিবেশন বা নীতি শিক্ষা দেওয়ার মাধ্যমে না, বরং এটি মানবতার একটি খেলা, যেখানে আনন্দ ও জ্ঞান উভয় অর্জিত হয়। অর্থাৎ তিনি না আমাদেরকে জোর করে লেখাতে চাইছেন যে তোমরা সবাই লেখক হয়ে যাও, সবাই সাহিত্যিক হয়ে যাও। কারণ কি, সাহিত্য তোমরা যা মনে করতেছো তেমন না, এত কঠিন কিছু না, এটা একটা খেলার মতন। এই জন্য তিনি কিন্তু প্রবন্ধের নামও দিয়েছে কি, সাহিত্যে খেলা। আচ্ছা, তারপর আমরা পাঠ পরিচিতি একটু পড়বো, এই কি কি লেখা আছে। এই প্রবন্ধের সাহিত্য চর্চা আদর্শ উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে উঠছে। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে মুদ্রিত হয়েছে। তার মানে লেখাটা কি আরো বড় ছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চা গেছো। আরো বড় হলে কি সর্বনষ্ট হইতো? স্যার ফেব্রুয়ারি 1969টা চাই। আচ্ছা, আবারও বলতেছি ধারাবাহিক ভাবে কিন্তু কোর্সটা আসবে। তোমাদের এই যে প্ল্যান যেটা বলতেছি, এটা একদম ধারাবাহিক ভাবে আসবে। আর কিন্তু প্রশ্ন যদি করে ফেলছো, আজকে আবার ক্লাসের মধ্যে অনেকেই আছো, সবাইকেই তোমাদেরকে আমি উদ্দেশ্যটা একটু বুঝাই দিই। দেখো ক্লাসটা আসলে কিভাবে হবে, হঠাৎ করে মাঝখানে আগে পরে কোনো টপিক হবে না। আমি যে সিরিয়ালটা নির্ধারণ করেছি এই সিরিয়াল অনুযায়ী মূলত ক্লাস হবে, কারণ এছাড়া সম্ভবও না। এ দেখো সিরিয়াল অনুযায়ী ক্লাসটা হবে। কোন সিরিয়ালে? অর্থাৎ তোমাদেরকে একটা কোর্স শেষ করে দিচ্ছি। এরকম এলোমেলো আগে কালের কয়েকটা ফ্রি ক্লাস দিচ্ছে এরকম না, অর্থাৎ একটা কোর্স শেষ হচ্ছে। কোর্স শেষ হতে যেমন তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং কোর্সটা শেষ হয়ে গেলে পরে তখন এটা পেইড হয়ে যাবে। এই জন্যই অর্থাৎ এখানে আমারও কোর্সটা ক্রিয়েশন হয়ে যাচ্ছে, আর তোমাদেরও ফ্রি করা হয়ে যাচ্ছে। যারা ফ্রি এখন করবে না তারা এই জন্য দেখো না এটা নিয়ে এখন তেমন কিছু করতেছি না, অনেকে জানাচ্ছি না, অনেকে আসতেছে না, যে কজন করতেছে। এটা উদ্দেশ্য এটাই যে পরীক্ষার আগে তখন তোমাদের লাগবে, তখন এটা পেইড আকারে সেল করব। আচ্ছা, এই যে দেখো কোর্সের ডিটেলস, আমরা কোর্সের প্ল্যানটা তোমাকে দেখাই, তাইলে বুঝবা। কোর্সের প্ল্যানের মধ্যে আমরা আগে নির্ধারণ করেছি যে যেমন দেখো উচ্চারণের জন্য তোমার 5টা রেকর্ড ক্লাস, বানানের জন্য অনেকগুলো রেকর্ড ক্লাস, ব্যাকরণ, এরকম সবগুলোর জন্য কি কি রেকর্ড ক্লাস থাকবে। এই রেকর্ড ক্লাসগুলো অবশ্য তোমরা এটা পাবাই না, এটা একদম শুধু কোর্সের ভিতরেই পাবা। আর রেকর্ড ক্লাসে কি থাকবে? রেকর্ড ক্লাসে থাকবে হচ্ছে বেসিক, এটার মানে কি, এটা কিভাবে মনে রাখতে হবে, এগুলো। আর লাইভ ক্লাস হবে প্র্যাকটিস। অর্থাৎ রেকর্ড করলেই কিন্তু হয় না, পরীক্ষা গিয়ে কিন্তু তোমরা পারো না, পরীক্ষা গিয়ে কিন্তু ঠিকই ভুল হয় প্র্যাকটিসটা করে না গেলে। এই জন্য এখানে হবে প্র্যাকটিস। যেমন উচ্চারণ তোমাদের কি করেছি, প্র্যাকটিস করে দিয়েছি না। রেকর্ড ক্লাসের মধ্যে বলেছে অনিয়ম কোথায় হয়, কোথায় হয়, কিভাবে করে পড়তে, উচ্চারণটা কি, এটা সবার জন্য। 26, 27 একদম নতুন, একেবারে পুরাতন, এটা হলো সবার জন্য। কিন্তু এইটা যেটা পড়া শেষ, এখন আমরা প্র্যাকটিস করব। প্রথম দিন হবে কিছু বোর্ড কোশ্চেন, টাইপ ভিত্তিক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। পরের দিন হবে যে আমি 8টার মধ্যে 5টা পারতেছি না, 5-5 প্র্যাকটিস। এবার উচ্চারণ, বানান এরকম করতে করতে আমরা সবটা কিন্তু শেষ করবো, ওই সমাস, বাক্য প্রকরণ। কিন্তু মাঝখানে উল্টাপাল্টা হবে না যে স্যার সমাস অনেক গুরুত্বপূর্ণ, আজকে সমাস করে দেন না। ব্যাকরণ শব্দ শ্রেণী শেষ হবে, উপসর্গ শেষ হবে, তারপরে সমাস আসবে, তারপরে প্রত্যয় আসবে। তো এরকম ধরো ফার্স্ট পেপারের কথা চিন্তা করো, ফার্স্ট পেপারটাও এরকম করে সাজানো। বাংলা নব্য লেখক নিবেদন, ঋতুবর্ণ, অপরাজিতা, সোনার তরী, সাহিত্য খেলা, মানে একটা গদ্য একটা পদ্য, একটা গদ্য একটা পদ্য। ঠিক আছে, এবং রেকর্ড ক্লাস থাকবে 2টা, একটা থাকবে লাইন বাই লাইন বিস্তারিত ব্যাখ্যা, অনুধাবন আর সৃজনশীল আলোচনা। অর্থাৎ এখানে প্রতিটা লাইন, এই ক্লাসগুলো অনেক বড় হবে, 1-1.5 ঘন্টা ক্লাস হবে, যাতে অনেক সময় থাকবে সেই ক্লাসগুলো তারা করবে। আর একটা রেকর্ড থাকবে শর্টকাটে গুরুত্বপূর্ণ বেসিক সামারি, এটা হলো পরীক্ষার আগে দেখে নেওয়ার জন্য।
স্যার কালকে পরীক্ষা, আজকে মোটামুটি কি বলছে, কেন বলছে, কই থেকে আসলে কি বুঝবো, এমসিকিউ সৃজনশীলের লাইনটা দেখে কি বুঝতে পারে, কি নিয়ে আলোচনা করেছে, এই একেবারে শর্টকাটে এটা হয়তো 15-20 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে। আর এই ইয়াগুলো গদ্য অনুযায়ী, যে গল্প অনেক বড় সে ভিডিও বড় হবে, যে গল্প ছোট সেই গল্প ভিডিও ছোট হবে। এরপরে আসো লাইভ ক্লাস। এই যে তোমরা ফ্রি যেটা পাচ্ছ, এটা এই যে এখন যেটা করতেছে এইটা, তো এইটা অনুযায়ী বাংলা নব্য লেখকদের নিবেদন এটা আমাদের হয়ে গেছে, ঋতুপর্ণ, অপরিচিতা, হ্যাঁ এই যে এখন করতেছি সাহিত্য খেলা, ও বিবেচনা মেঘনাদ হয়ে গেছে। আগামীকাল হবে সোনার তরী, এরপরে যৌবনের গান, বিদ্রোহী, বিলাসী, সুচেতন, অর্ধাঙ্গী, প্রতিদান, লাল সালু, মাঝখানে আবার উপন্যাস শেষ হয়ে যাবে। এরপরে আবার গদ্য পদ্য গদ্য পদ্য গদ্য পদ্য করতে করতে লাস্টে হবে সেজুদ্দৌলা। সুতরাং কোন ক্লাস কবে হবে তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবা। আর এটা উইক ভিত্তিক ভাগ করা, 1 উইক 2 উইক এরকম করে, অর্থাৎ 1 সপ্তাহে 2টা করে শেষ হবে, একটা গদ্য একটা পদ্য। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, সিরিয়াল অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা, তারপরে হালকা করে বলতেছিলাম পাঠ পরিচিতি। আচ্ছা, সে পাঠ পরিচিতি যতটুকু বলার বললাম। এরপরে আমরা চলে যাই, এবার আসো সাহিত্য খেলা। দেখো আমরা গদ্যটা কিভাবে সাজানো, একটা হচ্ছে এই পাশে মূল গদ্যটা দেওয়া, যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আন্ডারলাইন করা, এই পাশে শব্দ দেওয়া, আর হচ্ছে ব্যাখ্যা দেওয়া কোন লাইন থেকে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো একটু হালকা করে বলি, যেমন মনে করো এই গদ্যটা এখন লাইন টু লাইন এখন পড়াবো না, কারণ এখন তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যারা লাইন টু লাইন জানো তারাও ক্লাস করবা, যারা একবার জানো না তারাও করবা, কারণ এমসিকিউ প্র্যাকটিসটা করলেও তুমি যখন পড়তে যাবা তখন তুমি বুঝবা যে কোন কোন লাইন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন পারো না পারো এমসিকিউ প্র্যাকটিসটা করো। তারপর আমি একেবারে পড়াই দিব এরকম না, একটু আলোচনা করে দিব আসলে লেখক এটা সম্পর্কে কি কি বলেছেন। এই জিনিসটা এইভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা আছে, এই পাশে ব্যাখ্যা তো আছেই, এইভাবে এখানে দেখো সংক্ষিপ্ত। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত করা কি, লেখক সাহিত্যে খেলা সম্পর্কে বাক্যগুলো তোমাদের অনেক দুর্বোধ, অনেক কঠিন মনে হবে, এই জন্য কিছু কিছু বাক্য থেকে বলতেছি। যেমন দেখো, লেখক এই পুরো গদ্যটাকে আমরা 7টা পর্বে ভাগ করতে পারি, সরি 8টা পর্বে, 9টা পর্বে। তিনি লেখক 9টা বিষয় আপনার সাথে তোমাদের সাথে আলোচনা করেছে। প্রথমটা কি বলছে, বলছে শিল্প আর খেলার সম্পর্ক। শিল্পর যে এক ধরনের খেলা এটা লেখক বুঝাইছে। কেন শিল্পকে খেলার সাথে তুলনা দিচ্ছেন? দেখো এই খেলাটা হচ্ছে কি মানুষের মন থেকে আসে, আর যেটা জোরাজোরি করা হয় সেটা তো শিল্প হইতে পারে না, এটাই হচ্ছে মূল কথা। তাহলে শিল্প আর খেলার সম্পর্ক, শিল্প সৃষ্টি এক ধরনের খেলা, যেমন রোদার কাদামাটি দিয়ে পুতুল করা, এরকম একটা উদাহরণ দিচ্ছে যে একজন রোদা বিখ্যাত ভাস্কর্য, সে কাদামাটি দিয়ে কি করে এমন এমন কি করতে, সেটা খেলার মতন মনে হয় না, অথচ দেখো মানুষ তার টাকা দেয়, সম্মান করে, সে বিখ্যাত, পৃথিবীতে বিখ্যাত খেলতে খেলতে একটু, কারণ তার খেলাটাই হয়ে গেছে শিল্প। সেইটা দিয়ে এত সুন্দর জিনিস বানায় যে তুমি পারবা না, সে পারে না, আরেকজন পারে না, সে পারতেছে, এটাই হচ্ছে শিল্প। তো লেখক প্রথমেই তোমাকে এটা বুঝাই নিছে না, এটা তো আমাদের প্রথম ঢুকাই নিছে কেন, গদ্যের শুরুতে প্রথমেই কথাটা কেন বললো, তুমি মনে রাখো যে সাহিত্যটা যদি একটা শিল্প হয় তাহলে এটা একটা খেলা, তুমি যদি এটা খেলা মনে করো তাহলে তুমি সুন্দর করে এটাকে নিয়ে এনজয় করবা, নাহলে কি করবো, তোমার মনে হবে কি আমার পক্ষে সাহিত্যিক হওয়া সম্ভব না, এটা যারা তারাই হোক। কিন্তু লেখক চাইছে কি এই গদ্যটা কেন তোমাদেরকে দেওয়া হয়েছে, আচ্ছা জানুয়ারির ভেতর না, এই যে তুমি 13 সপ্তাহ হিসাব করো, তাহলে তো কতদিন হয়, 13 সপ্তাহ মানে প্রায় 1 মাসে যদি 4 সপ্তাহ হয়, 4 একে 4 2 3 4 12, 4 4 16, এই তো 4 মাস। তাহলে কি মাস গেল এটা, তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে। আর বাংলা সেকেন্ড পেপারের জন্য তো 8 বা 9 সপ্তাহ, ওইটা হয়তো নভেম্বরের, অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সম্পর্কে বলছে। দ্বিতীয়, মন ও শিল্পীর স্বাধীনতা। এখন বলতেছে মানুষের মনটা হচ্ছে এরকম যে মানুষের মন উঠানামা করে, উচ্চ নিচে, যেমন শিল্পীর কল্পনা, মানুষেরও চিন্তা ভাবনা কি করে, উঠানামা করে। এখন যারা উন্নত চিন্তার তারাই কি বড় খেলোয়াড়, তারাই বড় সাহিত্যিক। দেখো না, খেলা তো সবেই, অনেকেই খেলে, কিন্তু কারো কারো খেলা আমাদের কাছে এক্সক্লুসিভ ভালো লাগে, কারণ সে খেলাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। রান্না অনেকেই করে, কারো কারো রান্না একেবারে অন্য, অত্যন্ত মজা লাগে, সে রান্নাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তো লেখক সেটা মন ও শিল্পের স্বাধীনতা উল্লেখ করেছে। এ বলছে মহাজনের পথ ও খেলার অধিকার। এখন লেখক বলতেছে যে এই যে খেলার অধিকার, আমি কেন সাহিত্যকে খেলার সাথে তুলনা দিয়েছি, সাহিত্যকে খেলার সাথে তুলনা দেওয়ার একটা অন্যতম কারণ হইতেছে, দেখো খেলতেই না
ধনী আর গরিব লাগে না, ঠিক না? এটা লেখক এক ধরনের ভুলও বলছে, কারণ খেলতে গরিব, ধনী গরিব লাগে। কারণ ক্রিকেট খেলতে গেলে একটু ধনী হইতে হয়, একটু বল কিনতে হয়, ব্যাট কিনতে হয়। ফুটবল খেলতে গেলে জাম্বুরা দিয়েও ফুটবল খেলা যায়। তো যাক, এটা অন্য বিষয়। তারপরেও বলছে খেলতে গেলে কি লাগে না, ধনী আর গরিব লাগে না। একটা ধনী মানুষও কাবাডি খেলতে পারে, গরিব মানুষও কাবাডি খেলতে পারে। তো লেখক বলছে আমি সাহিত্যটাকে এরকমই বলতে চাই যে সাহিত্যিক হওয়ার জন্য তুমি বড়লোক হইতে হবে, তোমাকে অনেক ভালো স্টুডেন্ট হইতে হবে, এমন না। এইটা আমি কি খেলার সাথে তুলনা দিচ্ছি এই জন্যই, যে কেউ যার একটা শিল্প মন আছে সবাই সাহিত্যিক হইতে পারবে। তাহলে তোমরা সাহিত্যটাকে খেলা বিবেচনা করো, এটা আর কি লেখকের মূল উদ্দেশ্য, যে মহাজনদের পদ অনুসরণ করা উচিত, তবে খেলার অধিকার সবার। সাহিত্য জগৎ হলো একটি প্রভেদহীন খেলার ময়দান, ব্রাহ্মণ শূদ্র নবীন প্রবীণ সবাই এখানে সমান। কারণ হিন্দুদের সেই সমাজে ব্রাহ্মণ আর শূদ্রদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ব্রাহ্মণরা কিছু কাজ পারতো, শূদ্ররা কিছু কাজ পারতো। আচ্ছা, রাজা চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা আজকে পড়তেছি সাহিত্যের খেলা। এরপর দেখো খেলার প্রকৃতি ও সাহিত্য। খেলা উদ্দেশ্যহীন আনন্দের জন্য কোনো উপরি পাওয়ার আশায় না। লেখক এই অংশে কি বলতে চাচ্ছে, যে অনেকে সাহিত্য চিন্তা করে এরকম, সাহিত্য রচনা করে কিছু টাকা পয়সা কামামু, সাহিত্য রচনা করে কিছু মেয়ে পটাবো, সাহিত্য রচনা করে হচ্ছে কি এরকম করে এই যে নিজে অনেক ভাব নিব। লেখক বলছে না, সাহিত্য রচনা ওইরকম তুমি যে কিছু পাওয়ার আশা যদি করো, কারণ পাওয়ার আশা করতে হয় জুয়া খেলায়, যে হারতেও পারি পাইতেও পারি। সাহিত্য ভাই সেটা না, সাহিত্য হচ্ছে আসলে খেলা, উদ্দেশ্যহীন খেলা, মনে আনন্দ পাওয়ার খেলা। আচ্ছা, সাহিত্য দেওয়ার আনন্দ হয় কিভাবে? সাহিত্য দেখবি আনন্দ হয়, এটা তোমরা বুঝবা। দেখো তুমি যখন একটা স্ট্যাটাস দাও, স্ট্যাটাস তোমার মন মতন একটা ভালো লাগে না? বা কেউ যখন খুব ভালো স্ট্যাটাস দেয়, আচ্ছা আমার কে কেউ ফটো করো বা আমার স্ট্যাটাস দেখো কেউ? খুব এখন খুব বেশি দিন আগে দিতাম, আবার বেশি খারাপ হয় না, মোটামুটি একটা শিল্পগুণ সম্পন্ন কিছু স্ট্যাটাস হয়। আচ্ছা যাই হোক, তো এই যে দেখো স্ট্যাটাস, একটা ভালো স্ট্যাটাস ভালো কিন্তু লাগে। আর তোমাদের মাঝে মাঝে কারো কারো কি আছে, এটা আফসোস করিস, অমুকে কি সুন্দর লেখে, আমি যদি লিখতে পারতাম, অমুকে কি চমৎকার বলে, আমি যদি বলতে পারতাম, কি মনে হয় না? তো এই জন্য লেখক বলছে যে খেলার উদ্দেশ্যটা হওয়া উচিত আনন্দময় খেলা, জুয়া খেলার মতো স্বার্থ নির্ভর নয়। আচ্ছা, এবার আসি কবির সৃষ্টি ও বিশ্ব সৃষ্টি। লেখক এখানে একটা অংশ বলছে যে স্রষ্টাও খেয়াল করে দেখো, এই পৃথিবীটা কি চমৎকার ঘুরতেছে, তুমি আমি মানুষ, হাত পা সৃষ্টি, আমাদের প্রতিটা সৃষ্ট জীব লক্ষ্য করলেই মনে হয় স্রষ্টা কত বড় শিল্পী। এখন লেখক তার দিয়ে মিলিয়ে দেখো স্রষ্টা যে কত বড় শিল্পী, তিনি যে পৃথিবীর সৃষ্টি করছেন খেলতে খেলতে। কেন খেলতে খেলতে? কারণ স্রষ্টার কিসের অভাব? তার তার খাবার লাগে না, তার ঘুমানো লাগে না, আর কিছুই তার লাগে না। তা না লাগলে সে একটা জিনিস কেন বানাইছে? বলছে দেখো, সেও খেলার ছলে বানিয়েছেন দেখতে আনন্দ নেওয়ার জন্য। তো এই জন্য লেখক সেটা, অর্থাৎ এই সাহিত্যের সম্পর্কে বলতে বলতে তিনি কথাটাকে অনেক দূর নিয়ে গেছে, একদম বিশ্ব সৃষ্টি স্রষ্টার কাছ পর্যন্ত নিয়ে গেছে। এরপরে সাহিত্যের উদ্দেশ্য, সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দেওয়া, মনোরঞ্জন বা শিক্ষা দান নেওয়া, জ্ঞান দেওয়া না, এই তুমি এটা শিখো, এটা নীতি কথা, এটা না। কারণ দেখো কিছু জিনিস আছে জ্ঞান দেয়, যেমন নীতিমূলক কথা বলে, সত্য কথা বলো, মিথ্যা বলিবে না, ঘুষ খাবে না, কারো পরোপকার করিবে না, পরোপকার করিবে, এরকম কিছু কি নীতি কথা বলে। কিন্তু লেখক বলছে সাহিত্য কিন্তু এই কাজটা করবে না। সাহিত্য একটা কবিতা লেখে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এরা কি উপকার দিল সাহিত্যকে বা পৃথিবীকে? আম পাতা জোড়া জোড়া মারবো চাপুক চড়বো ঘোড়া, এই একটা ছড়াতে বাচ্চারা কিছু আনন্দ পাচ্ছে, এটা কি শিক্ষা পাইলো? শিক্ষার এখানে কিছুই নেই, কিন্তু সৌন্দর্য সৃষ্টি। তোমরা দেখবে কি সুন্দর করা, তোমার টানা টানা চোখ, পটল পটল এমন খাবি যে কি কত রকম বর্ণনা লেখে ছেলেরা পুরুষদের। এই যে বর্ণনা লিখলো, এই বর্ণনাতে তার কি লাভ হইলো? কি কেউ কেউ পড়লে ভালো লাগে, কি সুন্দর কবিতা, কি দারুণ লেখে, তাই না? এটাই বলছে যে সাহিত্যে হচ্ছে কি সৌন্দর্য করা, এটা মনোরঞ্জন করা উদ্দেশ্য না, শিক্ষা দানের উদ্দেশ্য না, আনন্দ দেওয়ার উদ্দেশ্য। তাহলে তুমি যদি তোমার লেখালেখিতে কাউকে আনন্দ দিতে পারো, এটাই হচ্ছে মূল বিষয়। এই কথাটা কিন্তু ইয়াতেও আছে, বাংলা নব্য লেখকের মধ্যে নিবেদন। এরপর সাহিত্য বনাম শিক্ষা, সাহিত্য শিক্ষার হাতিয়ার নয়, কারণ কবি ও শিক্ষকের উদ্দেশ্য ভিন্ন। আচ্ছা, এখানে লেখক শিক্ষক আর কবিতা বুঝাইছে। দেখো কবির উদ্দেশ্য কি? কবির উদ্দেশ্য কবিতা লেখা, কে কি জানলো কে কি বুঝলো সেটা উদ্দেশ্য না, তার উদ্দেশ্য শব্দ, উপমা, উদাহরণ, চাপ, নারী, শিশু, এরপর হচ্ছে নদী, বৃষ্টি, এগুলোর সৌন্দর্যগুলো মানুষের সামনে তুলে ধরা। আর শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। তা দেখো শিক্ষক জ্ঞান দেয় না তোমাদের? শিক্ষক, আচ্ছা জেরিন, তাহলে আমার আমার সাথে অ্যাড আছো না? হ্যাঁ, আমার কবিতাগুলো আমার মাঝে মাঝে ভালোই লাগে, আমি মনে ভালো কবিতাই লিখি। কল দিচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা,
দেখি সামনের আমার একটা কবিতার বই ছিল, ওটা সেল হয়ে গেছে সবগুলো। সামনের মেলায় দিয়ে তোমাদের জন্য একটা বই নিয়ে আসবো, অনেক স্টুডেন্ট অটোগ্রাফ দিয়ে পাঠিয়ে দিছিলাম। সামনেও আবার এই ধারাটা অব্যাহত রাখবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরপর আসো সাহিত্য বনাম শিক্ষা। তো হ্যাঁ, তো কেন কবি আর শিক্ষক উদ্দেশ্য করে কিন্তু গুরুত্বপূর্ণ। সৃজনশীলের ক্ষেত্রে এই জিনিসটা অংশটা তোমাকে খুব বেশি মার্কিং করবে। স্যার আপনার কবিতাগুলো সুন্দর, আমি রকমারিতে ফ্রিতে, আচ্ছা ফ্রিতে অল্প পড়েছি। ও আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি সাহিত্য শিক্ষা, সাহিত্য চর্চা। এবার হ্যাঁ, তো বলছে শিক্ষক কি করবে? শিক্ষক তোমাকে বৃষ্টির সময় জ্ঞান দিবে। বৃষ্টি, আকাশে মেঘ উড়িয়া গেলে মেঘ হওয়ার কারণে বৃষ্টি হয়, তোমাকে এই কথা বলবে। শিক্ষক তোমার চাঁদ সম্পর্কে কি বলে, পৃথিবীতে চাঁদের দূরত্ব কত, এগুলো বলবে। শিক্ষক তোমার চাঁদের সৌন্দর্য দেখাবে না, শিক্ষক তোমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে। এই জন্য বলছে শিক্ষক শিক্ষা দেন, কিন্তু সাহিত্যিক সে সৌন্দর্য সৃষ্টি করে, তোমার মনটাকে আরো বড় করে। এইটা হচ্ছে উদ্দেশ্য। শিক্ষা জোর করে জ্ঞান প্রদান করা, সাহিত্য স্বতঃস্ফূর্তভাবে আনন্দ দেয়। তোমরা যে উপন্যাসটা পড়ছো, তোমাকে কেউ জিজ্ঞাসা করে না উপন্যাসের মধ্যে কার বাবার নাম কি ছিল, কিন্তু তোমার শিক্ষায় মজিদের কি করছিল, মজিদের কয় বউ, প্রথম বউয়ের নাম কি, ছোট বউয়ের নাম কি, ছোট বউয়ের শালার নাম কি, তার আবার শ্বশুরের নাম কি, এই যে হাবিজাবি তোমাদের এগুলো জ্ঞানগুলো দেয়। তাহলে শিক্ষার সাহিত্যের মধ্যে এই পার্থক্য। এবার সাহিত্য চর্চার বিকৃত আধুনিক শিক্ষা। লেখক একটা বলতেছে এই যে আমাদের আধুনিক শিক্ষার মধ্যে না আমরা এই জিনিসটা মিলাইতে পারি নাই। স্টুডেন্টদেরকে শিক্ষিত করতে চেয়েছি, তাকে সাহিত্যের রস দিয়ে আনন্দিত করাতে চাইনি। এতে কি হয়েছে? এতে আমরা একটা লাভ পেয়েছি, আরেকটা জিনিস হারিয়েছি। শিক্ষা থাকা করে কিছু শিক্ষিত হইতেছে, কিন্তু ওই মনে মরে যাচ্ছে, ও স্বশিক্ষিত হচ্ছে না। ঠিক আছে, এইটা হচ্ছে না, এইটা থাকে অরল উদ্দেশ্য, বুঝছো? তাহলে সাহিত্য বিকৃত আধুনিক শিক্ষা। এরপর আসো, তো আজকে সাহিত্য জগৎকে মনোরঞ্জনমূলক খেলনা দিয়ে ভরে গেছে, কাব্য, ঝুমঝুমি, দর্শন ইত্যাদি লেখক অনেক বলছে। আর শিক্ষকরা কি করে? সেগুলো টিকা, ভাষ্য, তথ্যের ভারে ঠাসায় দেয়। অর্থাৎ এই শিক্ষাটাকে তুমি যে আনন্দের সাথে নিতে পারো, এই জিনিসটা শিক্ষকরা করে না। এবার সিদ্ধান্ত নেই, লাস্ট কথা, লেখক কিছু সিদ্ধান্ত আমাদের দিকে ছুড়ে দিয়েছেন, যে এবার তোমরা চিন্তা করো, আমি তো সাহিত্য সম্পর্কে অনেক কিছুই বললাম, এবার তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কি বুঝতে পারলা বা কি করবা। যে সাহিত্যে ছেলের খেলা, হাতের খেলানো নয়, গুরুর হাতের বেতন নয়। মানে এতক্ষণ যে বললাম সাহিত্য তাহলে এত সস্তা, এত সহজ, যে কেউ পারবে, এখানে ব্রাহ্মণ আর শূদ্রের প্রভেদ নাই, সবার সাহিত্যিক হওয়া উচিত। এই জন্য এত সস্তা জিনিস এটা, যে ছেলের হাতের মোয়া চাইলেই সবাই পারবে। আচ্ছা না, তাই এটা আবার এত গুরুগম্ভীর জিনিস যে শিক্ষকের হাতের বেত যেটু ভুল হইলে খবর আছে, এমনও না। সাহিত্য তাহলে কি? সাহিত্য হচ্ছে মানবতার খেলা, যা কেবল আনন্দের জন্য সৃষ্টি ও উপভোগযোগ্য। সাহিত্য শিক্ষা ও মনোরঞ্জনের উদ্দেশ্য নয়, বরং একমাত্র উদ্দেশ্য আনন্দ। তাহলে আমি কি তোমাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি এই পুরো গদ্যটার মধ্যে কি কি আলোচনা করা আছে? তোমরা নিজেরা পড়বা, তো এরকম করে এই বুলেট পয়েন্ট গুলো ধরে ধরে, তাহলে তুমি বুঝবা যে ওই অংশটুকুর মধ্যে কি আলোচনা করা হয়েছে। আমি তো সহজ করে দেখাই, একটা পর্ব তোমাদের সামনে করে দিয়েছি আরো সহজ করে। যেমন দেখো, মূল পাঠটাই এটা হইতেছে প্রতিটি বাক্য একদম সহজ বাংলা উপস্থাপন। যেমন উদাহরণ দেখো, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা তিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন। তিনি শুনতে পাই যখন হাতে কাদা নিয়ে আঙ্গুলে টিপে টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। এখন দেখো এটা কত সহজ উপস্থাপন করা হয়েছে। রোদা একজন বিখ্যাত ভাস্কর, তিনি পাথর কেটে জীবন্তের মতো দেবতা আর দানবদের মূর্তি তৈরি করতেন, অথচ তাকেই মাঝে মাঝে দেখা যেত কাদামাটি দিয়ে খেলার ছলে ছোট পুতুল বানাতে। তারপরে আসো, এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। বুঝুন রূপক কথার আসল কি বলছে। এই পুতুল বানানো আসলে তার খেলা ছিল। শুধু রোদা নন, পৃথিবীর সব শিল্পী এই ধরনের খেলার মতো সৃষ্টিশীল কাজে মেতে থাকেন। তার মানে এই নোটটা হয়ে গেলে তোমাকে শিক্ষকেরও লাগবে না, একেবারে সহজ বাংলা এখানেই বলা আছে। শুধু ক্লাসটা কেন করতে, লাভটা কি? ক্লাস করলে আসলে একটু অ্যাট্রাকশন থাকে, ওই মুহূর্তে বুঝে নেওয়া যায় বা পড়াটা হয়, এতটুকু শুধু লাভ। আচ্ছা ওকে সাকিরা। এরপর আসো, যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন, বাদরও করতে পারেন। এই কথাটাই মানে এই বাংলার মধ্যে এখানে যা বলে তার যে সহজ বাংলা বলছে এরকম না। এইটা যে তুমি সৃজনশীল যেভাবে করবা, রূপক কথার আড়ালের যে বাক্যটা সেটাও এখানে উপস্থাপন করেছে। সেটা কি? যেমন, যিনি শিল্প সৃষ্টির কৌশল
যিনি শিল্প সৃষ্টির কৌশল জানেন, তিনি চাইলে দেবতার মূর্তি যেমন বানাতে পারেন, তেমনি বাদরের মূর্তিও করতে জানেন। অর্থাৎ সে চাইলে সর্ব ভালোটাও করতে পারেন, সবচেয়ে খারাপটাও করতে পারেন। এর বইয়ের পিডিএফটা কিনতে পারবো অনলাইনে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই পিডিএফ এরটাও কিনতে পারবা। শুধু পিডিএফটা থাকবে 190 টাকা, আর টোটাল বইয়ের দাম থাকবে যত সম্ভব 450 টাকা। ঠিক আছে, ওইটার একই অবস্থা। যদি বই কিনো তাহলে কোর্সের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওকে, তো ওটা এখনো বই আসেনি, কাজ চলতেছে, আসুক তারপরে জানতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা এটা সম্পর্কে আলোচনা করে দিলাম। এরকম করে প্রধানত থাকবে। এখন আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরগুলো পড়বো। ঠিক আছে, এটা তুমি পারো আর না পারো উত্তর করবা, সাথে থাকো, সাথে থেকে উত্তরটা করো। উত্তর করার মাঝখানে মাঝখানে আমি তোমাকে ব্যাখ্যা গুলো বলে দিব। এমনিতেই ক্লাসের পড়াটাই হয়ে যাবে। তুমি যখন নিজে এককভাবে পড়বা তখনও কাজ হয়ে যাবে। হ্যাঁ, হৃদয়ের হাতে আবির, মাশাআল্লাহ, যাক আবির। আচ্ছা দেখি এটা কবিতা হয়েছে কিনা। কে বাজিয়েছে মধুর বাঁশি বৃষ্টি ভরা রাতে, হৃদয়ে টান পড়েছে হাত রাখো আমার হাতে। ছন্দ ছন্দ মিলে গেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা প্রশ্ন উত্তর করা শুরু করব। সবাই প্রস্তুত? প্রশ্ন উত্তর করা শুরু করব। কেউ যদি, আবার শুরুতেই বলে রাখি এই নিয়ম তোমরা জানো, তারপরে বলবো উত্তর করার নিয়ম হচ্ছে 1 ক 1 এ 2 বি এভাবে করে করবা। হ্যাঁ, এই যে এরকম জেনের মতন, হয় 1 ক অথবা 1 বি এভাবে করে উত্তর করবা। শুধু ক খ এরকম দিলে বোঝা যাবে না কোনটা করতেছে। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো একটা বাক্য শব্দ সেটা না বুঝো, সেখানে লিখবে এরকম 1 প্রশ্নবোধক চিহ্ন, স্যার এটা বুঝলাম না, একটু ব্যাখ্যা করে দিবেন। এই দুইটাই। আচ্ছা, আমি ব্যাখ্যা করে থাকবো, তারপর না বুঝলে সেটাও তুমি বলবা। প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন 1868-তে। ঠিক আছে, 1858 তো হবে না, কারণ কি হইলে তিনি রবীন্দ্রনাথ থেকে বড় হয়ে যান। কিন্তু রবীন্দ্রনাথ থেকে বড় ছিলেন না। 1848 হবে না, 1848 তারও বড় হয়ে যায় 78, এটা হইতে পারতো, কিন্তু তুমি তো জেনে গেছো 68তেই হবে। ওকে, সিম্পল। বা তিনি রবীন্দ্রনাথ থেকেই মাত্র 7 বছরের বড়। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। হ্যাঁ, 2 দিয়ে ফেলছো। আচ্ছা, আমি শুধু 1968 ভাবে না, 1 2 ভাবে দাও। সাকিরাও, আচ্ছা সাকিরা যেভাবে করছে এভাবে করলেও হয়। এটা করলে যে লাভটা, যদি তোমার হাতের স্পিড ভালো থাকে তাহলে এই কাজটা করবা। তাইলে ওই উত্তর দেওয়া যে টাইপিং বাংলা যেতে ভালো, তারা এইভাবে করলে কি হয়, উত্তর যখন লেখা হয়ে যায় তখন ভিতরে ধারণ হয়ে যায় যে আমি এই উত্তরটা জানি, সঠিক বানানটাও লিখতে পারি, এটাও কাজ হবে। সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? সম্পাদকের নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। বীরবলের হালখাতা গ্রন্থটির রচয়িতাকে? বীরবলের হালখাতা গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্রমোদ চৌধুরী। কারণ প্রমোদ চৌধুরী বইয়ের নাম হচ্ছে বীরবলের হালখাতা। আরো মনে রাখা সহজ, কারণ প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। বীরবলটা আসলে কে ছিল চিনতে পারছো? সম্রাট আকবর একজন ব্যক্তি ছিল। স্যার 1968 হবে না, বইয়ে ভুল দেওয়া আছে। এটা কি বলছো শিওর না তো? আচ্ছা, ওকে, আমার যেটা মনে হয়, আচ্ছা একটু দেখি না, আমার যেটা মনে হয় এটাই সঠিক, বই যেটা দেওয়া আছে সেটা সঠিক। ঠিক আছে, অনেক সময় হয় তোমরা যেটা বলো সেটা আমি বলি, বা আমার থেকে ইন্ডিউশন হয় যে না তোমাদের সঠিক। এখন আমার কাছে মনে হচ্ছে না, এইটা বই যেটা সেটাই সঠিক। তারপরে আমি একটু দেখে নিব, কারণ 100% শিওর না। হ্যাঁ ঠিকই আছে, তার জন্ম 1868-তেই। আচ্ছা দেখো, এই যে আমি সঠিক করলাম, আমার কেন ইন্ডিউশন, মানে আমার থার্ড সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় কেন এদিকে ধাবিত করছে? কারণ ওই যে আমি যত আগে পড়িয়েছিলাম তখন এটাই বলেছিলাম তার জন্ম রবীন্দ্রনাথ থেকে 7 বছরের বড়। ওইটা আমার মাথার মধ্যে ঢুকেই আছে, যার কারণে মনে হচ্ছে আচ্ছা আমি কি কোনো ভুল করতেছিলাম নাকি তোমাদের ভুল হইতেছিল। তারপর আমি বললাম যে না, এটা সঠিক হইতে পারে। বুঝতে পারছো যে আমি সবসময় কোন লজিককে একটা বিশ্বাস করি, একটু লজিক দিয়ে মনে রাখার চেষ্টা করি, এই জন্য মনে থাকে। কিন্তু বাস্তব পক্ষেও কিন্তু দেখো, তোমাদের বাংলা পড়াই, অর্থনীতি পড়াই, আরো যেগুলো পড়াই, উত্তরগুলো কিন্তু আমি না পারলে তোমাদের সামনে কিন্তু ক্যাটেগরি দেখা হয়। ওকে, না স্যার ভোট বইয়ে ভুল দেওয়া, ও আচ্ছা ভোট বইয়ে ভুল দেওয়া আছে, এখানে 68 হবে, এই তো। আচ্ছা, প্রমোদ চৌধুরীকে সনেটাকার হিসাবে, আর যদি 68 না অন্য কিছু হয়, এটা অনেক সাপেক্ষ, অনেক বিতর্ক সাপেক্ষ কোন ঘটনা, যেটা তুমি একজন আর কেউ জানে না, এটা হতে পারে। ঠিক আছে, কিন্তু এমনি সার্বজনীনভাবে সত্য হচ্ছে এটাই, যেটা হচ্ছে 68। আচ্ছা, এবার আসি চৌধুরী সনেটাক হিসাবে তিনি রয়েছে, তার হচ্ছে তো কি
আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সনেট আকার হিসাবে পরিচিত দিয়েছেন তার রচয়িতা কোন গ্রন্থ? এটা তো খুব সহজ, চারিয়ারি তার বই, তেলনুল লক্রি, রায়তের সবই তার বই, কিন্তু সনেট আকার বললে তো সনেট 50 হতো, কিন্তু উত্তরটা এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রশ্নটা সহজ। 4, এবার 6, চলিত গদ্য রীতির প্রবর্তক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। মনে রাখবা, চলিত রীতির প্রথম ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী নিয়ে দারুণ একটা কৌতুক আছে, তোমাদের আগে কোনো বলছি কিনা, 99 যদি আমার কাছে ক্লাস করে থাকো তাহলে এটা শোনা হয়েছে, ইন্টারভিউতে শোনা হয়নি। প্রমোদ চৌধুরী হচ্ছে এরকম, স্টুডেন্ট খাতায় লিখেছে, একজন লিখছে প্রমোদ চৌধুরী, তোর পিছনে যেটা ও তোর উত্তর দেখে ফেলাইছে, উত্তর দেখে ওকে বলছে যাক তুই তো উত্তর লেখছস, তোর তো দেখে ফেলাইছি, কিন্তু তুই লেখছস ভুল, আমি সঠিক করে লিখবো। ও সঠিক লিখছে যে প্রথম চৌধুরী, ঠিক আছে। কিন্তু ওকে তোমাদের এরকম আসো না, বন্ধু বান্ধব কি করো, বন্ধুরটা উত্তর দেখা লেখো, কিন্তু ওরটা যে ভুল হয়েছে সেটা আবার বলে দাও না, তাইলে তুই নাম্বার কম পাবে, আমি নাম্বারটা বেশি পেয়ে যাবো, এরকম বিটলামি অনেকেই করো। আচ্ছা, এখন ওরটা দেখে যে পিছন জনে যে আছে, ও আবার কি করছে, ও বলতেছে যাক তুই তো লেখছস, কিন্তু তুই ফুল লেখছস, তুই তো আসলে লিখতে পারছ নাই, আমি লিখবো হচ্ছে একমো, কারণ একমো দিয়ে প্রথম বুঝে, আমি সংক্ষিপ্ত লিখবো। তারপর থেকেই প্রমোদ চৌধুরীকে একমো চৌধুরী নামে অনেকে চিনে, ঠিক আছে। কি চৌধুরী? একমো চৌধুরী। আচ্ছা, চলিত গদ্যরীতি প্রবর্তক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, আচ্ছা এটার বলি, প্রথম প্রকাশিত হয়, একটু ক্লু দেই, কি মনে রাখবা, 7, 7-এর উত্তর অনেকে দিয়ে ফেলছো, 7-এর গ দিছো, 7 দিছো, তাও আমি একটু ক্লু দেই। 1913 সালে গীতাঞ্জলি প্রবর্তিত হয়, তার পরের বছর বাংলা সাহিত্যে একটা বিখ্যাত ঘটনা ঘটে যে সবুজ পত্রের মাধ্যমে চলিত রীতির প্রচলন হয়, এই যে, তাহলে এটা 1914 হবে, অর্থাৎ গীতাঞ্জলি বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার আসার পরের বছর। হ্যাঁ, একমত চৌধুরী। এরপরে বাংলা সাহিত্যের চলিত ভাষা রীতি প্রচলনের প্রথম ভূমিকা কোন সাময়িক পত্রের? সেটা হচ্ছে সবুজ পত্র। একটা মনে রাখবা, সবুজ পত্র কিন্তু ছিল সাময়িক পত্র, অর্থাৎ প্রতিদিনই এটা প্রকাশিত হইতো। তারপর আসো, প্রমোদ চৌধুরীর গদ্য শৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? তাহলে প্রমোদ চৌধুরীর গদ্য শৈলীর গদ্য শৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? গদ্য শৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? না, এটা তো হবে না, কারণ গদ্য সনেট 50 হবে না, তাহলে বাদ, এটাও বাদ, কারণ গল্প কিছু তো সে লেখে নাই, কারণ তো তার বইয়ের নামই না। তার মানে দেখো, এইটা নিয়ে আমি কনফিউশন থাকলে তার বইয়ের নাম জানার কারণে উত্তর কিন্তু বের করে ফেলছি, চারিয়ারি কথা, ঠিক আছে, এমনি করে পড়ে বের করবা। আচ্ছা, ইফাজ খান, আজকে মোস্তাইন আসো, এরপর হচ্ছে শফিকুল। আচ্ছা, অনেকে নতুন দেখতেছি, নতুনরা কিভাবে করে এখানে আসছো সেটা জানাবা, কার মাধ্যমে, তোমার কোন বন্ধুর মাধ্যমে জানতে পেরেছো যে একটি পূর্ণাঙ্গ ফ্রি কোর্স হবে, সেটা জানাতে পারো, সেই বন্ধুকে কৃতজ্ঞতা অন্তত জানাবা বা মেনশন দিবা। আচ্ছা, সনেট 50 কার রচনা? সনেট 50 হচ্ছে কার রচনা? এটা অবশ্যই প্রমোদ চৌধুরীর। এবার ঠিক আছে, আমরা লেখক পরিচিতি সম্পর্কে আমাদের আলোচনা শেষ, এবার পাঠ পরিচিতি সম্পর্কে যাই। আমাদের বইয়ের মধ্যে আমরা এটাকে এরকম পার্ট বাই পার্ট করেছি, না এটা শুধু আমাদের বইয়ের বৈশিষ্ট্য না, আর অনেক বই গাইডের মধ্যে দেখবা এরকম করে এমসিকিউ গুলোকে পার্ট বাই পার্ট করে দেওয়া থাকে। পার্ট বাই পার্ট করে দিলে যে সুবিধাটা, তুমি মাপতে পারবা যে কোন অংশটা কত বড়, কোন থেকে কত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। পাঠ পরিচিতি, সাহিত্যে খেলা কোন জাতীয় রচনা? এটা একটা প্রবন্ধ। প্রবন্ধ কাকে বলে তোমরা নিশ্চয়ই চিনো, যেটার মধ্যে কোনো গল্প না, কাহিনী না। আরেকটা আছে প্রহসন, তোমরা হয়তো প্রহসন চিনো না, এটা বলি, প্রহসনের সাথে হাসি কথাটা থাকবে, বা রম্য বা কমেডি, সবই তোমরা চিনো, এই জিনিসগুলোকে প্রহসন বলে। অনেকে বলে না এই প্রহসনের নির্বাচন আমরা মানি না, মানে সরকারি ফাত্তামি মার্কা যে নির্বাচন সেটা মানি না, এটাকেই প্রহসন বলে। এরপর আসো উত্তর। আচ্ছা, সাহিত্যে খেলা কোন জাতীয় রচনা? সাহিত্যে খেলা এটা হচ্ছে বলন্ত প্রবন্ধ। শব্দার্থ, পরার্থ, অর্থ কোনটি? পরার্থ হচ্ছে পরের অর্থে, অর্থাৎ পরোপকার, ঠিক আছে। এবার আমরা মূল পাঠে চলে যাই। আচ্ছা, শাকিরা মুস্তফা, আচ্ছা শফিক শাকিরা থেকে আসো, থ্যাংক ইউ শাকিরা। এরকম প্রত্যেকেই এরকম মেনশন করে দিও, যারা নতুন তারা তুমি কার মাধ্যমে তাকে মেনশন করে দিবা, আর যারা হচ্ছে পুরাতন তারা তোমাদের নতুন কোনো বন্ধুকে একটু মেনশন করে দিও। এরপর আসো মূল পাঠ। মর্তবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয়? মর্তবাসীদের পক্ষে কোথায় গমন করা বিশেষ নিন্দনীয়? রসাতলে। এটা একটা সুন্দর কথা আছে গদ্যটার মধ্যে, যারা গদ্যটা এখনো পড়ে তারা জানবা। লেখক বলতে যাচ্ছে
সাহিত্যের মধ্যে কি দেখবা যে মানুষের নিচে নামলে সমস্যা নেই, কারণ এই দেবতারা ভগবানরা কি হয় মর্তে নেমে আসেন, মানে স্তর তো তিনটা, একটা স্বর্গ, মর্ত, বর্তমান আমাদের পৃথিবী। পৃথিবীর নিচে আবার কি, পৃথিবীর নিচে হচ্ছে রসাতল, মানে আমরা যেটাকে পৃথিবীর গভীর বলি হিন্দুদের মতে বা তাদের ধর্মবিশ্বাসে, একেবারে পৃথিবীর ভিতরে কি আছে আরেক এই জাহান্নাম জান যা আছে এগুলো সব নাকি পৃথিবীর ভিতরে, তাদের বিশ্বাস অনুযায়ী। তো বলতেছে আরে ভগবানরা যদি স্বর্গে আসতে মর্তে নেমে আসতে পারে, এটা আমরা খারাপ বলি না, ভালোই বলি। তাহলে সাধারণ মানুষ যারা মরতেই আছে তার রসাতলে গেলে পরে আমরা তো খারাপ করে দেখি কেন? আমরা অনেক সময় ফাতলামি করে বলি না, আরে ও তো রসাতলে গেছে, আরে রসাতলে যাক। তার মানে রসাতলটাকে মানে নিচে নামাটাকে আমরা নেগেটিভ অর্থে দেখতেছি, কিন্তু সেই ভগবান যারা তারাও তো নিচে নেমে আসলো, দেবতারা তারাও তো নিচে নেমে আসে, সেটাকে আমরা মহৎ করে দেখি, ও তারা কি করছে মরতে এসেছে। লেখক সেই প্রেক্ষাপট অনুযায়ী এই কথাটা বলেছিলেন যে মর্তবাসীদের পক্ষে কোথায় গমন করা বিশেষ নিন্দনীয়। 13 উত্তর খ দিয়েছ অনেকে, হ্যাঁ তার মানে অনেকে তোমরা জানো রসাতলে গিয়েছিলেন। এই জগতে কয়টি দিক আছে? এই জগতে কয়টা দিক আছে? এটা 4 দিক, হ্যাঁ দিক আছে মোট 10টি। 10টা দিকের নাম জানো? 10টা দিকটা, আচ্ছা 10টা দিকের নামটা তোমাদেরকে বিদ্রোহী কবিতার মধ্যে এটা আছে, ঠিক আছে? 10 দিক মানে একটা তো 10 দিক কিভাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো তোমরা জানোই, এই 4টা দিক তোমরা জানো। বাকি আরো 4টা দিক আছে, 4 দিকের মাঝখানে মাঝখানে যে দিকগুলো, নৈরত, তারপর হচ্ছে আছে ঈশান, এরপরে আছে হচ্ছে আর কি নৈরত, ঈশান, বায়ু, আর একটা কি পবন, এরকম 4টা দিক আছে। তাহলে 8টা দিক হলো, তো 10টা হলো কিভাবে? উপর আর নিচ এই মিলে হয় 10 দিক, ঠিক আছে? বা তুমি তোমার ঘরেরও 10টা দিক খুঁজে পাবা, কি সামনে পিছনে ডাইনে বামে উপর নিচ 6টা, আর প্রত্যেক কর্নার কর্নার একটা, এই হলো 10 দিক। আচ্ছা এরপরে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে, খুব বেশি নাই, এমসিকিউ কয়েকটাই আছে, আমরা শেষ করতে পারবো এই ক্লাসের মধ্যেই। আর আমরা এইভাবে করবো, যারা 26 ব্যাচের আসো তাদের আমাদের ক্লাসগুলো খুব বেশি উপকার আসবে। 27দের খুব বেশি না হইলো, 27টা প্র্যাকটিস করলে এগিয়ে থাকবে এটাই, কিন্তু 26দের বেশি কাজে লাগবে এই জন্যই। কারণ হচ্ছে কি, অর্থাৎ এই ক্লাসের মধ্যে যে প্র্যাকটিসটা করে ফেললা, তোমাকে আর এই এমসিকিউ আর পড়তে হবে না, কারণ এই গত থেকে যা এমসিকিউ আসতে পারে তাই পড়াই দিচ্ছি, এবং হচ্ছে ব্যাখ্যা সহ পড়াই দিচ্ছি। সুতরাং তোমাকে আবার এক্সট্রা করে নিজে নিজে পড়তে হবে সেটা করতে হবে না, অর্থাৎ জানো। আচ্ছা ঠিক আছে, শফিকুল ইসলাম, ওকে, অনেকেই জানো, জানার কথা, আলহামদুলিল্লাহ। কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না, কোথায় না চললে উত্তর করেছে, এটা উত্তর কে কনে। আচ্ছা রঙ্গমঞ্চে, রঙ্গমঞ্চ কোথায়? ওই যে যাত্রা করার যে স্টেজ, এটা হচ্ছে রঙ্গমঞ্চ। তো বলছে কোথায় না চলে আমাদের অভিনয় কেউ দেখে না, রঙ্গমঞ্চ। আর এই কথাটা বলার মানেটা কি বলতো? আচ্ছা দেখো, তুমি তোমার সমাজের মধ্যে তোমার গ্রহণযোগ্যতা, আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, এটা আমি শিওর তোমাদের প্রত্যেকের না অনেক দুঃখ আছে, সেই দুঃখটা একটা উপন্যাস লিখলে সেই উপন্যাসটা অনেক চলবে, মানুষ বলবে আসলে তো এত দুঃখ তো আর কেউ নাই, বা এই ওর মতন দুঃখিত তো আমিও ছিলাম না, কিন্তু প্রত্যেক এরকম আছে না? তার মানে কিন্তু দেখো তোমার বা তোমার একটা সংগ্রাম আছে, তুমি অনেক সংগ্রাম বা যুদ্ধ করতেছো, তোমার যুদ্ধ কিন্তু কেউ শুনেও না, শুনে, কিন্তু এই তুমি যখন হালকা একটু সফল হবা তখন তোমার টক শোতে ডাকবে, ডাইকে বলবে বলেন তো তোমার গল্প কি। আচ্ছা হ্যাঁ, নিলয় দেরি হয়ে গেছে, ওকে, এরকম তোমাকে বলবে না? তার মানে খেয়াল করে দেখছো, তোমাকেও তোমার সাফল্যটা বলতে গিয়ে একটু উঁচুতে উঠতে হয়। কারণ দেখবা মানুষ সবাই একসাথে আছে, একটু সবাইকে দেওয়ার জন্য স্টেজে উঠে, কারণ স্টেজে উঠে একটু উঁচু হয়, সবাই দেখে। মানুষ আওয়াজ শুনে না, কি হয় মাইক দিয়ে তার আওয়াজটা শোনে, অর্থাৎ একটু উঁচুতে উঠতে হয়, মানুষের দৃষ্টিগোচর করার জন্য একটু উঁচুতে যাইতে হয়, এটাই লেখক বলতে চাইছে। আরে আমাদের অভিনয় কেউ দেখে না রঙ্গমঞ্চ ছাড়া, অর্থাৎ তোমারও লেখালেখি কেউ দেখবে না, তো তোমাকে একটু উঁচু শ্রেণীতে যেতে হবে। তুমি একটা শব্দ বানাইবা, মাস করে তোমার বন্ধুরা বলো কি ফালতু লেখছস, তুমি একটা কবিতা লিখবা, কবি এটা কোন কবিতা হইলো, এটা মিললো না, এই তুমি যখন একটা ভালো কিছু হবা তখন বলো না না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো? এটা একটা অবস্থা হয়। প্রমোদ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব? কারা কারা যথার্থ সামাজিক জীব? আচ্ছা হ্যাঁ, তার মতে হচ্ছে লেখকেরা যথার্থ সামাজিক জীব। হ্যাঁ হ্যালো, তো ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আছি, ক্লাস পরে ফোন করছি। আচ্ছা তারপর হচ্ছে এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই? কোথায়?
বলছে খেলার ময়দানে, কারণ খেলার ময়দানে আমাদের বাংলাদেশে যখন খেলোয়াড়রা খেলে সেই সময় আমরা কোন রকম কোনো কেউ কি রান বাড়ায় দেয় যে এই খেলোয়াড় তো একটু বেশি ধনী টাকা পয়সাওয়ালা, ওর রান এত বা ওর সম্মান এত বা ম্যান অফ দ্য ম্যাচ এরকম কিছু করে না। অর্থাৎ বলছে খেলার মধ্যে ব্রাহ্মণ শূদ্র নাই। এই জন্য লেখক বলছে আমি সাহিত্যটাকে খেলা হিসাবে বিবেচনা করাতে চাই, যে এর মধ্যে কোনো প্রভেদ থাকবে না। তারপর আসো জীব জগতে একমাত্র নিষ্কাম কর্ম কি? জীব জগতে একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে খেলা। সাহিত্যের উদ্দেশ্য নয় কোনটা? সাহিত্যের উদ্দেশ্য নয় হচ্ছে সকলের মনোরঞ্জন করা, মানুষের মনে কি আনন্দিত হবে সবাই। ওই যে এই কথাটা কিন্তু ইয়াও বলেছে, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন সেখানেও বলেছে যে কি সাহিত্যের উদ্দেশ্য সকলের মনোরঞ্জন করা না, যে মানুষে মনোরঞ্জন করতে চাইলে তুমি যাত্রাপালা করো, তার বিশিষ্ট যে মানুষের নাচানাচি করে দেখাও, নাটক করো, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য না, সাহিত্য আনন্দ দেওয়া। এরপর আসো শাস্ত্র মতে কাব্যরস কি? সাহিত্য মতে কাব্যরস হচ্ছে অমৃত। অমৃত বুঝো? অমৃত অনেকে বলে অমৃত স্যার একটা খাবারের নাম, না, অমৃত কোন খাদ্যের নাম না। অমৃত শব্দের অর্থ হচ্ছে যেটা খেলে মানুষ আর মরে না, এটা পৃথিবীতে নাই, ঠিক আছে, এটা খেলে তুমি মরবা না এরকম কোনো জিনিস নাই, তারা বলে অমৃত। সাহিত্য মতে কাব্যরসকে অমৃত, অর্থাৎ কাব্যরস এটা কখনো মারা যায় না। তোমাদের কাছে কি এরকম কোনো বিখ্যাত কবিতা আছে যে তোমার কাছে এই কবিতাটা খুব ভালো লাগে? এই একটা উদাহরণ তুমি দিতে পারো তোমার পাঠ্যপুস্তক থেকে, তোমার পাঠ্যপুস্তকের বাহিরেও। তোমাদের যেই ক্লাসে পড়ো এই ক্লাসের মধ্যে অনেকে থাকো যে তোমরা একটু মোটামুটি কবি বা সাহিত্যের যে রস এটা অনেকে বোঝো, অনেকে আছে এইটুকু বুঝে না। কি সুন্দর একটা বাক্য বলছে, এই বাক্য মধ্যে কি কইলো বুঝলাম না। অনেকে দিয়ে বলে এটা অনেক দারুণ বাক্য, আমি বুঝি না। তাদের আইকিউ একটু কম টম থাকে, তো এটা অনেক রকমই থাকে। তো তোমাদের মধ্যে এরকম কেউ আসো কিনা যে তোমরা মোটামুটি কবিতা বোঝো বা কবিতার সৌন্দর্য ধরতে পারো, এই জন্য তোমার নিজেও কি আছে কিছু কবিতা তালিকা আছে, বা তুমি অডিও বুক না শুনে, সরি, তুমি গান টান যেমন শোনো, গানের পাশাপাশি তোমার কি থাকে কিছু কবিতাও ডাউনলোড করা থাকে, সেটাও তোমার কানে আসে, সেটাও তুমি শুনো। এটা কাজ করতে পারো তোমার সৃজনশীলতা বাড়ানোর জন্য, এরকম কিছু কাজ করবা। যেমন তোমার প্লেলিস্টে গান থাকে না, এই গানগুলো এই যে সাইয়া সাইয়া হাবিজাবি অর্থাৎ আইটেম গানগুলো না রাখা গানগুলো রাখবো হচ্ছে কথামূলক, যে কথাগুলো সুন্দর। এতে তো তোমরা গান তো শুনোই বা অনেক কাজ তো করোই, এই কথাগুলো থেকেও তোমার সৃজনশীল ক্ষমতা বাড়বে, বুঝতে পারার ক্ষমতা যেটা স্যার মোটামুটি ধরা যায়। আচ্ছা, যদি থাকে মানে প্রিয় কবিতা কয়েকটা বলো, যে তোমার কোন কবিতাটা এখনো আছে, যে তোমার তোমার জিজ্ঞাসা করলে তোমার মনে দাগ কেটে আছে, এরকম কিছু কবিতা আছে। আমার বাইরের কিছু লেখকের কিছু কবিতা বিভিন্ন ক্যাটাগরিতে খুব ভালো লাগে। যেমন একটা প্রেমের কবিতা হচ্ছে আবার যখন জন্ম হবে, এরকম কি যেন একটা আছে, না পরের জন্য আবার এরকম। তারপর হচ্ছে বিদ্রোহী কবিতার মধ্যে আমার ভালো লাগে হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা আমার প্রচুর ভালো লাগে। তারপরে বিদ্রোহী কবিতাটা অনেক দারুণ, এরকম কিছু কবিতা আছে প্রচুর ভালো লাগে। তোমাদের কবিতার মধ্যে আর কোন কবিতা, তোমাদের কবিতার মধ্যে আর তেমন কোন কবিতা খুব ভালো লাগে এমন নাই? আল মাহমুদের কবিতা কিছু ভালো লাগে, কিন্তু সেটা আবার তোমাদের বইয়ে দেয় নেই। লেখকদের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটা? লেখকের, আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের খবর জানানো, সার্টিফিকেট অর্জন। আচ্ছা, দুইটাই হইতে পারে, কিন্তু আমার মনে হয় তোমাদের বইয়ের মধ্যে আছে বিশ্বের খবর জানানো। ঠিক আছে, উত্তর শীটটা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের খবর জানানো, সাহিত্য অমৃত। আচ্ছা 22, লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য মনকে বিশ্বের খবর জানানো, সমাজে মনোরঞ্জন করা, অন্যের মনের অভাব পূর্ণ করা, মানুষের মনকে জাগানো, বিশ্বে না। এই যে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো, জাগে না? তোমরা যে এই চেঞ্জিরা যে একদম রাস্তায় নেমে আসছে, সোনার তরী প্রিয় কবিতা। আচ্ছা যাক, আমারও রূপকথার দিক থেকে এক ধরনের প্রিয় পাঠ্য বই সোনার তরী ঋতুপর্ণ ভালো লাগে। আচ্ছা, ঋতুপর্ণ এত ভালো লাগে কেন? প্রত্যেক লাইনের মধ্যে একবার করে কি বলে দম্পিত মদন এরকম কিছু বলছে, বা যুব মনে জাগে পুলক, এগুলো বলার কারণে। তারপরে আসো বিদ্রোহী। হ্যাঁ, বিদ্রোহী কবিতা আমার প্রচুর ভালো লাগে। আর আমি প্রতিটা কবিতারই একটা প্যারোডি করে না কোনো কবিতা লিখেছি। মানে আমার যে কবিতাটা বইটা দেখবা, প্রতিটা কবিতার তোমাদের পড়াতে গিয়ে ওই যে যখন পড়াচ্ছি সেই শব্দ, সেই ঝংকার বা সেই তাড়নাটাকে আমাকে আরেকটা কবিতা লিখতে উৎসাহ বোধ করছে, তারপরে কিছু লিখে ফেলছি। এইরকম করতে আমার কবিতাগুলো আসলে লেখা। তারপরে আসো শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি?
হ্যাঁ, বিশ্বের খবর জানানো। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? মানুষের মনকে জাগানো। আসলেই সাহিত্য কিন্তু সেটাই পারে। তোমরা এই যে এই বললাম যে আন্দোলনের সময় তোমাদের কি জাগ্রত করেছে? 18 বছর বয়স কবিতাটা। তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো তোমার জাগ্রত করছে না? নয়তো এমন কি ঘটনা ঘর থেকে বের হয়ে গেল, কি ঘটনা জীবন দিয়ে দিল, কি ঘটনা যে আমি আর পারতেছি না, আমার বন্ধুদেরকে আক্রমণ করছে, আমি বের হয়ে যাব, কি জিনিস তোমার জায়গায় ফেললো? এই শব্দ বাক্য অনুধাবন বুঝতে পেরেছো যে ঘরে থাকা যাবে না, থাকলে কাপুরুষত্ব পুরুষত্ব বা আমি যে প্রকৃত মানুষেরা প্রমাণ করতে হইলে আমাকে কি করতে, বন্ধুদেরকে সহায়তার জন্য এগিয়ে যেতেই হবে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, পিডিএফটা অপূর্ণাঙ্গ আছে, পূর্ণাঙ্গ করে তো ইয়াতে থাকবি। আর আজকে যে ক্লাস নিয়েছি ওই ক্লাসের পরেই পিডিএফটা এখন দিয়ে দিব। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটা? লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সমাজের অন্যের মনোভাব পূর্ণ করা, মনকে বিশ্বের খবর জানানো, মানুষের মনকে জাগানো। হ্যাঁ, যেটা বলছি। আচ্ছা, সাহিত্য স্বধর্মচিত হয় তখন যখন সাহিত্য চর্চা হয় ফলাফল লাভের আকাঙ্ক্ষা শূন্য, জনসাধারণের মঙ্গলের জন্য, শিল্পচিত্রের সব তার লক্ষ্যে, জনসাধারণ মনোরঞ্জনের জন্য। আচ্ছা, হ্যাঁ, সাহিত্য নিজের ধর্ম থেকে আলাদা হয়ে যায় কখন? যখন এটা জনসাধারণের মনোরঞ্জনের জন্য করা হয়। কারণ সাহিত্য তো মনোরঞ্জনের জন্য লেখা হয় নাই। আচ্ছা, সবগুলিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। জনসাধারণের মনোরঞ্জনের জন্য তো সাহিত্য লেখা হয় নাই। যদি এটা কেউ লেখে তাহলে সেটা কি হয়ে যায়? এই নিজের ধর্ম থেকে আলাদা হয়ে যায়। তারপর আসো সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। এরপর আছে 25, সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে ছাত্রদের গল্পের বই পড়ার কারণ হলো শিক্ষামূলক, উদ্দেশ্যপূর্ণ, আনন্দদায়ক, উপদেশমূলক। তাহলে সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে ছাত্রদের গল্পের বই পড়ার কারণ কি? এটা কি কোন উদ্দেশ্য হচ্ছে? আনন্দদায়ক। হ্যাঁ, এটাই তো, কারণ তোমরা গল্পের বইটা আনন্দের জন্য পড়ো, তাই না? এরপরে কোন শিল্পে অবদানের জন্য রোদা চিরস্মরণীয় হয়ে আছেন? কোন শিল্পে? 26-এর উত্তর। তোমরা 25 পর্যন্ত আটকে আছো, 26 পর্যন্ত চলে যাও। এটা জানো ভাস্কর্য শিল্পে। তোমাদের এই গল্পের মধ্যে ওই প্রথমই তো তার নামটা, আর কিছু না, এটা তো পারার কথা, কারণ ভাস্কর্য শিল্প। তারপরে রোদা কি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন? রোদা ভাস্কর্য হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। সাহিত্যে খেলা প্রবন্ধে এই উক্তি কার কথা বলা হয়েছে? এটা রোদার সম্পর্কে বলা হয়েছে। যিনি গড়তে জানেন তিনি শিব ও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এতে কার প্রশংসা করা হয়েছে? বড় মাপের শিল্পীর, বড় মাপের শিক্ষকের, বড় মাপের গায়কের, ছোট মাপের শিল্পী। এই যে বড় মাপের শিল্পী, কারণ যে বড় মাপের শিল্পী সে যেরকম একটা ভালো জিনিসও বানাতে পারে, খারাপ জিনিসও বানাতে পারে। আচ্ছা, একটা জিনিস এটা কেন বলছে? দেখো, একটা মূর্তি, সে তো মাটি দিয়ে অনেক কিছু বানাতে পারে, সে তো একটা মাটি দিয়ে একটা পুতুলও বানাতে পারে। এটা তার যেমন, এটাও সে যেমন পারে, আবার সে সুন্দর একটা মানুষের মনোমুগ্ধকর কিছু বানাতে পারে। তার মানে দেখো, যেমন সে লেখক, সাহিত্যিক, সে সাহিত্য চর্চা দিয়ে অনেক বিশ্রী একটা কি করতে পারে, গল্প লিখতে পারে, আবার অনেক আনন্দদায়কও একটা শিক্ষণীয় গল্প লিখতে পারে। তার মানে যার যোগ্যতা আছে সে সবটাই পারে। এই জন্য একটা খেলার সাথে তুলনা দিয়েছেন। সাহিত্যের খেলা প্রবন্ধে রসতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? রসতলের অতলে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া, অধপাতে যাওয়া, নরকে যাওয়া। আচ্ছা, নরকে যাওয়া তো হবে না, রসের অততলে যাওয়া। আচ্ছা, রসের অততলে যাওয়া এটাও সম্ভব না। ধ্বংসপ্রাপ্ত হওয়া আর অধপাতে যাওয়া দুইটা প্রায় একই রকম। অধপতনে যাওয়া বা ধ্বংস হওয়া। তো দুইটার মধ্যে আমার মধ্যে দ্বিতীয়টা অপশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কারণ দ্বিতীয় অপশনটা, কারণ কি দেখো, মানে গল্পর অনুযায়ী ঘটনাটা আসে হচ্ছে ক্রমান্বত অবনতি, অর্থাৎ স্বর্গ থেকে কারা মর্তে আসে, দেবতারা, মর্ত থেকে মানুষ যায় রসতলে। তার মানে কি আস্তে আস্তে অধপতন, এটাই হবে। হ্যাঁ, অধপাতে যাওয়া। ওকে, এই তো, আর বেশি না, আর কলটা আছে। আচ্ছা, আমরা শেষ করেছি 30টা, আর 20টা মতন আছে, অর্থাৎ আগেটা শেষ করতে যতক্ষণ লেগেছে এটা শেষ করতে একটু কম সময় লাগবে। ঠিক আছে, উত্তর করো। আমরা শেষ পর্যন্ত আছি, জ্ঞানমূলকও শেষ করাই দিব, এমসিকিউ জ্ঞানমূলক দুইটাই শেষ করাই দিব। তোমরাও আমাদের সাথে এই জার্নিতে অংশগ্রহণ করো, যে আমার জার্নি, যে বাংলা ফার্স্ট পেপারের, ঠিক আছে, এমসিকিউ, সিকিউ
সেই এমসিকিউ এবং জ্ঞানমূলক এটা আমি আলাদা করে পড়বো না, এরকম একটা লাইভের মাধ্যমে ব্যাখ্যা করে শুনে শুনে তারপরে পড়বো। প্রত্যেকদিন সন্ধ্যা 8:30 বাজে এই আমি আমার পড়াটা রাখবো, আমার রুটিনটা রাখবো এইভাবে যে এই সময় আমি এই প্র্যাকটিস করে করে বাংলাটা শেষ করে ফেলবো। অর্থাৎ বাংলাটা পরে আর পড়বো না, পরে আর ধরবো না, কিন্তু এই সময়টা রাখবো এটার জন্য এবং এই সময় পড়ে পড়ে শেষ করে ফেলবো। সাধারণত তোমরা কোর্স কিনো তো এই জন্যই, এখানে একটা জিনিস ফিরে পেয়েছো, এইভাবে করে তোমার কাজে লাগাই ফেলো। তারপরে আসো, ভাস্কর রোদার সমকক্ষ শিল্পীদেরও সাদৃশ্য কোথায়? সকলে শিল্প সৃষ্টি শিল্পগুণ এক, সকলে ইচ্ছামতো শিল্পের খেলা খেলতে পারেন। এই যে সকলে ইচ্ছামতো শিল্পের খেলা খেলতে পারে, একটু বানান ভুল হয়েছে, এগুলো ঠিক করবো। তা ভাস্কর রোদার সমকক্ষ শিল্পীদেরও সাদৃশ্য কোথায়? যে সবাই ইচ্ছা মতন শিল্প নিয়ে খেলতে পারেন। তারপরে আসো, মন উঁচুতে উঠতে চায় নিচুতেও নামতে, এটি কোন প্রবন্ধে পাওয়া যায়? এটা সাহিত্যে খেলা। এটা লেখক বলছে মানুষের মন এরকমই, উঁচুতে উঠতে চায় নিচুতেও নামতে চায়। উঁচুতে উঠতে কেন চায়? যে আমি যদি তার মতন হইতে পারতাম। আবার যখন উঁচুতে উঠে মনে যায়, যেমন তুমি মনে করো মনে চাই যে আমি যদি কি হতে পারতাম ওই ব্যক্তির মতন বা ওই শিক্ষকের মতন কি হইতে পারতাম, যদি হইতে পারতাম। মনে হয় যে তাহলে আমাকে অনেকে চিনতো, অনেকে জানতো, বা আমি এই অন্তত এতটুকু সম্মান বা ভালো অর্জন করতাম। কিন্তু আবার তুমি যখন ওই জায়গায় থাকবা তখন তো আমার ওই অমুকের এত কত কাজ করতে হবে, আমি তো সেই কাজটা করতে পারি না। এরকম মানুষের দুটানার মধ্যে তুমি পড়বা। তো মানুষের মন এরকমই। তারপর আসো, এই একটু উঁচুতে না চললে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। উক্তিটি কোন রচনার অন্তর্গত? এটা সাহিত্যের খেলা। যে একটু যদি উঁচুতে না চড়তে পারি তাহলে আমরা আমাদের এই যে মন এগুলো কি করতে পারে না, আকর্ষণ করে না। এরপর আসো, কোথায় না চললে আমাদের উপদেশ কেউ দেখে না? কোথায় না চললে আমাদের উপদেশ কেউ দেখে না? রঙ্গমঞ্চে, অভিনয় দেখে না রঙ্গমঞ্চে, আর উপদেশ দেখে না হচ্ছে কাষ্ঠমঞ্চে, না জানি বেদিতে, দুইটাই মনে বেদিতে বোধ হয়। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা আমাদের গল্পের যে অংশটা সে অংশের মধ্যে যাই, সেখান থেকে কি লেখা আছে সেইটা দেখে তারপরে বোঝার চেষ্টা করি কি হবে। এই যে এখানে আছে, হ্যাঁ, একটু উঁচুতে না চললে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয় মন আকর্ষণ করতে পারি না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। রঙ্গমঞ্চে না চললে অভিনয় কেউ দেখে না। কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে বক্তৃতা কেউ শুনে না। ও তার মানে বেদির সাথে উপদেশ, রঙ্গমঞ্চের সাথে অভিনয়, কাষ্ঠের সাথে বক্তৃতা। মন থাকবে, মন রাখতেই হবে। তাইলে এটা হবে কি? বেদিতে উপদেশ। ওকে, বেদিতে, বেদিতে এরকমই মনে হয়। তোমার যখন পরে এরকমই মনে হয় না এই একটা পড়ার সাথে এগুলোর সাথে আর কোনটা কোনো কনফিউশন, সব যদি একসাথে ক্লিয়ার করে নিতে পারতাম তাইলে তো আমাকে বারবার আর পড়তে হয় না। এইভাবে আসলে আমরা যেভাবে প্র্যাকটিস করি আমাদের বারবার পড়তে হবে না। আমরা কত ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই? আমরা 24 ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই। মানে কি? আমরা মন চাই আমরা 24 ঘন্টা ভাইরাল হয়ে থাকতাম। 24 ঘন্টায় যদি মানুষ আমাকে চিনতো, আমাকে নিয়ে ভাবতো, আমাকে চিনতো, মানুষেরা চায়। অবশ্যই এটা যখন পায় তখন আবার তার জন্য বিপদ হয়ে যায়। আমরা 24 ঘন্টা টঙ্গে চড়ে থাকতে কেন? জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য, নির্মল বাতাস পাওয়ার জন্য, কল্যাণের বক্তৃতা শোনার জন্য, নিজেকে বড় করে গড়ার জন্য। এই যে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই কিসের কারণ? অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই কিসের কারণ? এটা হচ্ছে মহাপতনের কারণ। কারণ তুমি যেখানে উঠতে পারবা না, তুমি যদি সেইখানে পৌঁছায় যাও তা তোমার পতন তো নিশ্চিত। তাহলে নিজের ভারটাও বুঝতে হবে। তারপর আসো, কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য? বলছে মহাজনদের। কারণ বড় বড় ব্যক্তিরা যা করেছে তারা কিভাবে করে বড় হয়েছে, আমাদেরকে সেই পথটা অনুসরণ করতে হবে। সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? মনের আনন্দ, মনের ক্ষোভ, মনের কষ্ট, মনের আকুতি। তো মনের আনন্দ, যে সে তার কত মনের আনন্দ নিয়ে লিখেছে, রেল চলেছে, রেলের বাড়ি কই, ঠিক না? আবার রেল ঝকঝক, কত কিছুই। দেখো এগুলো শুনলেই মনে হয় যে সে তার মনে যত আনন্দ নিয়ে কি করেছে এই জিনিসগুলো লিখেছে। যদি অনেকে কষ্টের কবিতা লেখে
ওই কষ্টটাও তো এক ধরনের আনন্দ পেয়েছে। আমরা বলে না আমি কষ্ট পেতে ভালোবাসি, মানে মানুষ কষ্ট পেতে দেখে যে ভালোই লাগে, বা মানুষ কষ্ট করে কষ্ট পায়। তারপরে আসে কোন রাজ্যে খেলার করবার অধিকার সকলের আছে? কোন রাজ্যে? কলা রাজ্যে। কলা রাজ্য আবার কি? ছাগল কলা না সবরি কলা? কলা রাজ্যটা আবার কি জিনিস? কলা রাজ্য বলতে বোঝানো হয়েছে অর্থাৎ শিল্পকলা, এই ক্ষেত্রে তোমার সবার অধিকার আছে। যেমন আমি পড়াচ্ছি, এটা কিন্তু একটা শিল্প, কত সুন্দর করে উপস্থাপন করতে পারি, কত দারুণকে বুঝাতে পারি, কতটা জিনিসটা চমকপ্রদ উপস্থাপন করতে পারি, এটা একটা শিল্প। আবার তুমি যে স্টুডেন্ট, এটা তোমার একটা শিল্প, তুমি কত সুন্দর করে স্যারকে প্রশ্ন করে পড়া আদায় করে নিতে পারো, কত দ্রুত অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো। তাহলে শিল্প কত দুনিয়ার সবাই, মা রান্না করে সেটা শিল্প, বাবা চাকরি করে সেটা শিল্প, ছোট ভাই যে ছোট্ট ছোট্ট ফাত্তামি করে, দুটো এক ধরনের শিল্প। বাচ্চারা না, বাংলা কলা না, এটা হচ্ছে, হ্যাঁ স্যার আজ কবিতাটা অনেক হার্ড, কিছু বুঝি নাই। আজকে কবিতা না, এটা একটা গদ্য, এবং সবচেয়ে হার্ড গদ্যই। তোমাদের ওই যে 27 ব্যাচে যারা আছো তারা কিছু চেষ্টা করো, এটাই কি এই বেশি খুবই লাভ হবে না, পারবাও না, একটু একটু উত্তর দেখে নাও, যখন নিজে পড়তে যাবা তখন কিছু মনে রাখবো, ও আচ্ছা এটা তো গুরুত্বপূর্ণ, এলে থেকে তো প্রশ্ন আসে, এই লাভটা হবে। স্যার শিল্পরাজ্য দিলে সমস্যা কি? আচ্ছা ভালোটা প্রশ্ন করছো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। কারণ কলা রাজ্য এটা একদম সরাসরি বইয়ের মধ্যে আছে, শিল্পরাজ্য রূপক অর্থের বাহিরে। এখন যদি এখানে কলা রাজ্য না থাকতো তাহলে তোমার শিল্পরাজ্যটাই সঠিক। ঠিক আছে, এই ক্ষেত্রে ধরো যখন এই ধরনের কনফিউশন পড়ে যাবা, তুমি কার কথা শুনবা? তুমি শুনবে হচ্ছে বইয়ের কথা, বইয়েতে সরাসরি যেটা দেওয়া আছে তোমাকে সেটাই মানতে হবে। বুঝতে পেরেছো? এই ধরনের সমস্যাগুলো এই হালটাই হবে কলা রাজ্যে। তারপরে আসো, কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন? কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন? কলা রাজ্যে অবাধ বিচরণের অধিকার সকলের আছে, গভীর ভাবের ফলে কবিতা পূর্ণাঙ্গতা পায় না, কবিতার ভাবের বদল লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন? আচ্ছা, ও আচ্ছা, এটার উত্তরটা তোমরা একটু দাও, আমি এটা সঠিক উত্তরটা দেখি। আচ্ছা দেখ, বুঝতে পেরেছো না? আচ্ছা, 42-এর উত্তর হচ্ছে 1। ওকে, কলার জবাব বিচরণ অধিকার সকলের আছে। ও আচ্ছা, এই জন্য বলছে কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন? কারণ কলার জবাব বিচরণের অধিকার। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে কেউ আটকানো না, বাধাপ্রাপ্ত না, সবাই অবাধ বিচরণ করতে পারবে। খ দিয়েছো 42-এর, এখানে তো ক দেওয়া না, কই হবে। ঠিক আছে, এরপরে আসো, লেখকেরা দশের কাছে কি প্রত্যাশা করেন? দশের কাছে হাততালি প্রত্যাশা করেন। এটা কেন? আসলে কিছুই না, লেখকরা তো সমাজ প্রত্যাশা করেন যে তাকে একটু পাম দিয়ে ফুলাবে, ও আপনি খুব ভালো লেখেন বলবে, সমালোচনা প্রত্যাশা করে, সবই তো প্রত্যাশা করে। কিন্তু বইয়ের মধ্যে হাততালি কথাটা সরাসরি আছে, লেখকরা মানুষের হাততালি পাওয়ার জন্য লিখবে, কিন্তু সাহিত্যে হাততালির জন্য লিখবে না, যে আমি লিখলে হাততালি পাবো এই জন্য সে লিখবে না, সে তার মতন লিখবে, হাততালি অটোমেটিক আসবে। লেখকেরা অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন। এই দেখো, হাততালি অর্থ নিজেকে প্রকাশ করা, প্রেরণা লাভ, নিজেকে বড় করা, স্বীকৃতি লাভ। এই যে প্রেরণা লাভ, যে মানুষ তাকে কি করবে, প্রেরণা দিবে, উৎসাহ দিবে। বাহবা না পেলে লেখকরা কি করে? লেখা বন্ধ করে, মনক্ষুণ্ণ হন, রেগে যান, হতাশাগ্রস্ত হন। আচ্ছা, এখানেও একটা সমস্যা হয়েছে, লেখা তো বন্ধ করানো হবে না, বাকি তিনটা, মনক্ষুণ্ণ, রেগে যাওয়া, হতাশাগ্রস্ত হওয়া। এখন প্রশ্ন হচ্ছে বইয়ের মধ্যে কি আছে? বইয়ের মধ্যে যত সম্ভব মনক্ষুণ্ণটা আছে। এরপর আমি একটু দেখে নিব। হ্যাঁ, মনক্ষুণ্ণ হন। ওকে, তাহলে 45 বি। 46, সাহিত্যে খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ আছে? আছে এই যে টাউন হল, এই মাঠের কথা সেখানে উল্লেখ আছে। তারপরে আসো,
সাহিত্যে খেলা প্রবন্ধে বড় মাপের শিল্পীদের সম্পর্কে বলা হয়েছে, যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন, বাদরও করতে পারেন, সভ্যতাও করতে পারেন। এই তো, তার মানে উত্তর তোমরা পেরে গেছো, এটা সবাই সহজ, উত্তর 1 এবং 2 হবে। ও আচ্ছা, একটা কথা বলে রাখি, 44টা বুঝি নাই, আচ্ছা ঠিক আছে 44 যাচ্ছি। একটা কথা বলে রাখি, তোমাদের রেকর্ড ক্লাসগুলো কিন্তু গত 2 সপ্তাহে আসেনি, বলছি গত 2 সপ্তাহে তোমাদের যারা যারা বই, তাদেরকে বই পাঠিয়ে দেই, যে একটা কোর্স ফ্রি কোর্স চালু করেছি, সেই সবাইকে জানাই, এই উদ্দেশ্য ছিল দেখে রেকর্ড ক্লাসগুলো শুরু করিনি। তবে আরেকটা হচ্ছে অন্যতম কারণ ছিল আমাদের যে কি বলা যায় অফিস স্টাফ বা যে আমাদের সহায়ক, সেই সহায়ক ছিল না, যার ফলে সেটা করতে পারিনি। এখনো এসেছে, কালকে থেকে রেকর্ডিং ক্লাসগুলো আপলোড হওয়া শুরু হবে। ওকে, তাহলে ইউটিউবেও সেই রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখে নিও। প্রথম দিকের যে ক্লাসগুলো সবগুলো এরকম ফ্রি আকারেই থাকবে। সুতরাং সেই অন্তত যে পর্যন্ত করিয়েছি সেইগুলো সব কিন্তু এখন একটা করে রেকর্ড করে আপলোড দিয়ে দিব। রেকর্ড ক্লাস কি? রেকর্ড ক্লাস হচ্ছে বেসিক, প্রত্যেকটা দুইটা করে রেকর্ড ক্লাস থাকবে। একটা হচ্ছে ডিটেলস লাইন বাই লাইন, একটা হচ্ছে শর্টকাট। যারা 27-এর আসছো তারা ডিটেলসটা পড়বা, আর যারা 26-এর আসছো তারা শর্টকাট পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। আর যারা যেই টপিকটা একেবারে জিরো, কিচ্ছু জানো না, সেটা একদম ডিটেলসটা পড়বা, ডিটেলস জিরোটাই দেখবা। তারপরে 44-এর কথা বলছিলা, 44 বুঝতে পারোনি? প্রশ্ন হয়েছে লেখকরাও অবশ্য 10-এর হাততালি প্রত্যাশা রাখেন। এখানে হাততালি অর্থ কি? এখানে হাততালি অর্থ প্রেরণা লাভ, অর্থাৎ লেখকরা কি আশা করে সবাই তাকে কি করবে, প্রেরণা দিবে। মাশাআল্লাহ তুমি ভালো লাগছে, ভালো লাগছে, আপনি ওয়াও লেখেন, ভালো লেখেন, তোমরা কি আমার প্রেরণা দিচ্ছ না? বলছো না যে স্যার আপনার কবিতা পড়েছি, ভালো লাগছে, এটা করছে, এটা বলছো না? এটাই বলতেছে যে লেখকরা অবশ্য 10-এর কাছে কি হাততালি প্রত্যাশা করে। আচ্ছা, কেউ এরকম কোনো নাম্বার না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। হ্যাঁ, 48, মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমোদ চৌধুরী বলেছেন, মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমোদ চৌধুরী বলেছেন, মন উঁচুতে উঠতে পারে, নিচুতেও নামতে চায়, মন সঠিক জায়গায় অবস্থান করে। এই দুইটা 1-2 হবে, উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায়। সাহিত্য রচিত হওয়া উচিত সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, খেয়ালের বশে, কামনা শূন্য প্রেরণা থেকে। তাইলে 49-এর কি হবে? 49 লক্ষ্য নিয়ে, খেয়ালের বশে, কামনা শূন্য প্রেরণা থেকে। কামনা শূন্য প্রেরণা এটা হবে। আচ্ছা, 1 এবং 2 হবে। খেয়ালের বশে এটা কি হতে পারে? এটা হতে পারে না মনে হয়। সেটাই না, সুনির্দিষ্ট লক্ষ্য না, সেটাই। এই যে খেয়ালের বশে আর কামনা শূন্য প্রেরণা থেকে, অর্থাৎ লেখক বলতে যাচ্ছে সাহিত্য ভাই তুমি এত ভাইবা লেখা দরকার নাই, সুনির্দিষ্ট লক্ষ্য, আমাকে টাকা কামাইতে হবে, আমাকে সেলিব্রিটি হইতে হবে, এই জন্য তুমি সাহিত্য রচনা করবে, এরকম দরকার নেই। তুমি তোমার মনের আনন্দের জন্য। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝিয়ে দেন, মন উঁচুতে নিচুতে। আচ্ছা ঠিক আছে সাহেব, যেহেতু প্রশ্ন করেছো, যারা এরকম ধরনের প্রশ্ন করো আমি তাদেরকে ওই বেসিক বইয়ের নোটের ইয়েটা থেকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, কই গেল এটা, প্র্যাকটিস শীট। এই যে মূল বইয়ের এই জায়গার মধ্যে কথা একটা আছে, এই যে প্রথমে বলছে, একটু আগে থেকে শুরু করি তাহলে বুঝতে পারবো। বলতেছে স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতল অবতীর্ণ হতে কেউ আপত্তি করে না। মানে অর্থাৎ ভগবানরা, দেবতারা যে নিচুতে নেমে গেছে, এত নিচুতে চলে আসছে, এই জন্য কেউ তো আপত্তি করে না, এরা সর্বনাশ করে ফেলছে তো বলে না। আচ্ছা, কিন্তু মর্তবাসী অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যদি কোনো একটা খারাপ কাজ করি, মানে কি রসাতলে গেছে, মানে খারাপ হয়ে গেছে, এটা লেখক মজা করে ব্যঙ্গ করেই বলছে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। তার মানে দেখো একই কাজ, উপর থেকে নিচে নামা, একজনের দিক থেকে ভালো বলতেছে আর একজনের দিকে খারাপ বলতেছে, লেখক একটু রসিকতা করেই এটা আমাদের উল্লেখ করলো। তারপরে বলতেছে এই অথচ এই কথা স্বীকার করার জো নেই, মানে সুযোগ নেই, যখন এই জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকেই গতায়াত করার পবিত্র মানুষের পক্ষে স্বাভাবিক। আরে পৃথিবী যে থাকে অনেক দিক, মানে তো সব দিকে যাবে, তাহলে একদিকে যাওয়া ভালো একদিকে যাওয়া খারাপ, এটা হইতে পারে না। আচ্ছা, এরপরে বলতেছে এই যে মন উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। এই যে মানুষের মনটাই
এই রসাতল স্বর্গ যেতে চায়, আবার রসাতল যেতে বর্গ দিতে চায়। এই যে এখানে দেখো উঁচুতে নিচুতে বলতে কি বলা হয়েছে, দেখো মন উঁচুতে উঠতে চায়, নিচে নামতে চায়, মন কখনো উপরে উঠতে চায়, আবার কখনো নিচে নামতে চায়, কখনো একই জায়গায় আটকে থাকতে চায় না। অর্থাৎ মানুষের মনটা এক জায়গায় স্থির থাকতে চায় না, তার মনটা সটফট করতে থাকে। অর্থনীতি, পরিণতি, সমাজকর্ম, আর কোন সাবজেক্ট নিলে ভালো হবে এইচএসসি 27-এর জন্য? অর্থনীতি, পরিণতি, সমাজকর্ম নিয়েছো। আচ্ছা, তোমাকে আরেকটা সাবজেক্ট সাজেস্ট করবো হচ্ছে ইতিহাস, ভূগোল, ইসলামের ইতিহাস। এই তিনটার যে কোনো একটা নিয়ে নিবা। ইতিহাস ইসলামের নিতে পারবা না, ইসলামের ইতিহাস নিতে পারবা না, এই দুইটার যে কোনো একটা, আর একটা ভূগোল নিতে পারো। ওকে, সাবজেক্ট খুবই সুন্দর হয়েছে, পরিণতি নিয়েছো এই জন্য খুব সুন্দর হয়েছে। সমাজকর্ম 4th সাবজেক্ট হিসেবে নিয়ে নিবা। আর ইতিহাস, ইসলামের ইতিহাসটা নিলেই তোমার যে সাবজেক্ট চয়েসে যে সৌন্দর্য সেটা পূর্ণ প্রকাশ পাবে। কঠিন কিছু নিও না, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান এগুলো নিয়ে খুব আটকা পড়ে যাওয়া। যদি কলেজে বাধ্য করে দিয়ে দেয় তাহলে নিও, কিন্তু এমনিতে নিজের স্বেচ্ছায় নিও না। আচ্ছা, তো কিন্তু যাদের মন সত্যিকারে খোঁজ নিতে চায়, তারা উঁচুতে উঠে বা নিচে নামে নতুন কিছু বুঝতে চায়। শিল্পের মনও তেমন, সবসময় বড় কাজই শুধু থাকে না, বরং মাঝে মাঝে খুব সাধারণ কাজেও আগ্রহী হয়। এটা বলতে চাইছে যে লেখক, আরে আমি এত বড় সাহিত্যিক, আমি গরিবদের নিয়ে লিখবো না, আমি তো লিখবো হচ্ছে জমিদারদের নিয়ে, আমি তো লিখবো বিল্ডিং নিয়ে, আমি হচ্ছে নিতান্ত একটা ছোট্ট বালকের কথা লিখবো, এরকম না। মানুষের মন উচ্চতে নিয়ে যাবে, সাহিত্য এরকম অবস্থা। তোমাকে বড় এবং ছোট সব বিষয়ে লেখালেখি করতে হবে, সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে। তাহলে এবার বলতেছে সাহিত্য কে যেন প্রশ্ন করেছিল, উত্তর কি বুঝতে পেরেছ? সাহিত্য রচিত হওয়া উচিত। আচ্ছা, এরপরে আসো, এই তো এরপরে আর আসার কিছু নেই, মাত্র 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন দিয়ে আমরা শেষ করে দিব। উদ্দীপকটা বড়। বসবাসজনিত কারণে মানুষের মনের যে উন্নতি ঘটে তা প্রমাণ করা যায় না, অথচ নদীর তলদেশে জাল টেনে ছোট বড় মাছ জুটতে পারে, তা প্রমাণ সাপেক্ষ। যে উন্নতি ঘটে তা প্রমাণ করা যায় না, অথচ নদীর জলদেশে জাল টেনে ছোট বড় মাছ জুটাতে পারে, তা প্রমাণ। আচ্ছা দেখো, মানুষের মনটা আসলে তুমি কি করলা এটা আসলে স্পষ্ট হয় না। আচ্ছা, ইসলামের ইতিহাসটা বেশি সহজ, কারণ এই ইতিহাসটা প্রায় 10টা 20টা অধ্যায়। প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক জটিল বিষয়, আর ইসলাম ইতিহাসের একটাতে আছে মাত্র 5টা অধ্যায়, আর একটাতে আছে হচ্ছে 7টা অধ্যায়, একটু মানে 13টা, সেই হিসাবে একটু মানে আয়তনের দিক থেকে কম। ওকে, তারপরও যদি তোমার ইসলাম সম্পর্কে কিছু ধারণা থাকে, যেমন হযরত আবু বকর, ওমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সম্পর্কে ধারণা থাকলে আরো সহজ হয়ে যায়। আর যাদের এইগুলো ধারণা একেবারে নেই, যদি অন্য ধর্মের হয় তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, এটাই হলো সমস্যা। এছাড়া ইসলাম ইতিহাসটা একটু বেশি ভালো। এরপর আসো, উদ্দীপকটি তোমার পঠিত কোন প্রবন্ধকে নির্দেশ করে? এটা তো সাহিত্য খেলা হবেই। উদ্দীপকের সাহিত্য খেলা প্রবন্ধের যে দিক প্রকাশ পেয়েছে, সাহিত্য অনুভূতি সাপেক্ষ, বিজ্ঞান প্রমাণ সাপেক্ষ, সাহিত্য প্রমাণ সাপেক্ষ নয়। এই যে 3, সাহিত্য প্রমাণ সাপেক্ষ কিছু না, তোমাকে প্রমাণ করতে হবে না যে কেমনে করে ওই এই যে অমুকের ঠোঁটগুলো কিসের মতন, পাতিলের মতন, পাতিলও কালা ঠোঁটও কালা। আচ্ছা, তাহলে বললো যে কি বলে, আসার ভয় না, নাকগুলো বাঁশির মতন। আচ্ছা, যে নাক যে বাঁশির মতন, না বাঁশির সাথে মিলে প্রমাণ করার কিছু নাই, কবি বলছে তো বলছে। কবি বলছে যে আমি ভুলোক দুলোক গোলক ভেদিয়া সে একেবারে খোদার আসন আরট সে দিয়া উঠিয়াছি মহাবিশ্ব আমি বিশ্ববিদ্যার্থী। তো লেখক বলছে, আরে তুমি কি আকাশ মানে ফুটা করবা, এটা প্রমাণ দরকার নেই। তো সাহিত্যটা এরকম প্রমাণ সাপেক্ষ না। তাহলে 3 হবে। বিজ্ঞান প্রমাণ সাপেক্ষ, এটা তো সত্য। সাহিত্য অনুভূতি সাপেক্ষ, হ্যাঁ সাহিত্য অনুভূতি সাপেক্ষ, তাহলে 1 2 3 সবগুলোই হবে। তাহলে আমরা আমাদের এমসিকিউর পর্ব শেষ করে ফেললাম। তাহলে যাক, আজকে অনেকেই ক্লাসে ছিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে সেকেন্ড পেপার ফুল সিলেবাসে 6টা চ্যাপ্টার, হ্যাঁ 6, তাহলে 6 6 12 13টা ঠিকই তো বললাম, 6 এবং 7, 6 4 ওই 5 বলে ফেলছিলাম না, না 3 4 কত বলছিলাম, মানে একটা 6 একটা হলো 7, ফার্স্ট পেপারে 7টা, সেকেন্ড পেপারে 6টা, এই দুইটা মিলিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইয়া থেকে তোমার একটু বই খোলো, বই খুলে দেখো যে তোমার আর কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেটা একটু প্রশ্ন করতে পারো। এবং আরো অন্যান্য বিষয়, আমাদের কোর্সের বিষয়, তারপর হচ্ছে বইয়ের বিষয়, নোটের বিষয়, সবকিছুর বিষয় জানতে চাইলে জানতে পারো। আরেকটা হচ্ছে তোমাদেরকে, তাহলে আমি এই মুহূর্তেই লাইভে থাকতে থাকতে পিডিএফটা দিয়ে দেই, পরে আসলে দেওয়া হয় না। পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা কিন্তু পূর্ণাঙ্গ না, পরে আসলে আরো পূর্ণাঙ্গ করব। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল সোনার তরী এক ক্লাসে জ্ঞানমূলক অনুধাবন এমসিকিউ সমাধান এরকম লাইভ ক্লাসে করব। তো
সেই আবেদন রেখে সেই ক্লাস তোমরা আরো বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে মেনশন করে শেয়ার করে আমাদের আজকে ক্লাসের সংখ্যা যতদিন ছিল কালকে ক্লাসে আরো বেশি থাকে সেই প্রত্যাশা রেখে ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।